সব গাড়ি, হ্যাঁ, যন্ত্র, রাষ্ট্র একটা সিস্টেম, একটা বিমূর্ত, রাষ্ট্র জিরোর পার্ট, একদম রাষ্ট্র জিরোর পার্ট, আমরা হচ্ছে নাগরিক, হচ্ছে 1 পার্ট, আমরা রাষ্ট্রের ফল। হ্যাঁ আমরা 1 পার্ট। আমাদের অ্যাক্টিভিটির উপরে ওই জিরোটার মান 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 1000 যাবে। কোয়ালিটি অফ সিটিজেন Yes. ডিসাইড করবে রাষ্ট্র। তুমি অর্জুনের কথা বলছিলে। অর্জুন উনি এক বছর আগে একটা জায়গায় গিয়েছিলেন, সেখান থেকে এসে দেখলেন যে নকুল সহদেবের বয়স বেড়ে গেছে। তারপর সেটার সাথে তুমি আমাদের যে নোলানের ইন্টারস্টেলার আছে সেটার যে কনসেপ্টটা, সেটাকে মিক্স করে তুমি একটা তত্ত্ব দিচ্ছিলে। কিছুই না, আমরা যে ভাবি না যে এই সময়টা সবচেয়ে আধুনিকতম সময়, এই সময়টা, প্রথম কথা হচ্ছে সময় নিয়ে যদি একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে সময়টা তো চক্রাকারে ঘোরে, তাই তো? এবং সময় কিন্তু এই যে আমরা সারাক্ষণ এই থার্ড ডাইমেনশনে থেকে সময়কে ক্ল্যারিফাই করার চেষ্টা করি, এই থার্ড ডাইমেনশনের পার্টই নয় সময়, মানে দিস ইজ নট টাইম, এটা সময় মাপার যন্ত্র। দেন হোয়াট ইজ টাইম? টাইম হচ্ছে 4th ডাইমেনশন, এটা হচ্ছে 3rd ডাইমেনশন। এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। আমি, তুমি, গাছ, পাহাড়, নদী, নালা, এই পুরো পৃথিবীটাই একটা ঘনক, তাই তো? এটা 3টে তার ডাইমেনশন আছে। সময়টা হচ্ছে স্পেস অ্যান্ড টাইম নিয়ে খেলাটা, অর্থাৎ এই 3rd ডাইমেনশনটা যে আধারে থাকে সেইটাই তো সময়ের জাল। আমি তোমাকে এটা রিকোয়েস্ট করবো যে আমাদের যাতে একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে যতটা সম্ভব একদম ওটাই বলছি, অর্থাৎ চতুর্থ মাত্রা, তাই তো? 4th ডাইমেনশন মানে এর পরের অধ্যায়টা সময়, এই 3rd-এর সঙ্গে তাহলে 4th-টা কোথায় ক্ল্যাশ করছে, মানে কোথায় অঙ্কটা তাহলে হচ্ছে কি করে? তো এইখানটা, এই 3rd ডাইমেনশনটা গতি আর দূরত্বের উপর জার্নি তৈরি করছে বেসিক্যালি, আর সেভাবেই সময় ক্যালকুলেট হচ্ছে। ওই জন্য সময়টা প্রচণ্ড আপেক্ষিক, কারণ গতি এবং দূরত্ব এই দুটো অঙ্ক মিলিয়ে দেন সময় তৈরি হচ্ছে। অর্থাৎ আমি খুব সহজভাবে ধরছি, মনে করো তুমি আর আমি একটা বিশেষ কোনো কাজে কলকাতা থেকে দিল্লি একটা কম্পিটিশন করছি, ঠিক আছে? তো আমাদের বস বলেছে যে একটা ফাইল যেটা দিল্লি যেতে হবে, সই করাতে হবে, আবার ওখান থেকে সই করিয়ে ফিরতে হবে কলকাতায়, আবার যেতে হবে, এইভাবে হয়তো 3বার বা 4বার, ধরে নিলাম 4বার একটা জার্নি করতে হবে। যে আগে পারবে এই কাজটা করতে, সে কোনো উন্নততর দেশ, যেখানে আমরা বলি সময় আরও এগিয়ে আছে, এই যে কথাগুলো ওখান থেকে এসছে, সময় পিছিয়ে আছে, এগিয়ে আছে একটা জায়গাতেই, এটাই আমি ব্যাখ্যা করছি। হয়তো সেখানে গ্রিন কার্ড এবং পুরো লাইফ সেটেল, এই আমাদের দেশ নিয়ে এত আপত্তি, কিছু পাওয়া যায় না, এখানে থাকতেই হবে না, মানে এগিয়ে গেলাম তাহলে সময়ের সঙ্গে, আমি অনেক দূরে চলে গেলাম। এবার তোমার আমার কম্পিটিশন শুরু হলো, তুমি গেলে হচ্ছে ফ্লাইটে, তুমি কলকাতা থেকে দিল্লি 2 ঘন্টায় গেলে, সই করালে 2 ঘন্টায় এলে, সই করালে 2 ঘন্টায় গেলে, সই করালে করে সকাল থেকে রাত পর্যন্ত তোমার কিন্তু 4বার কাজ হয়ে গেল। তুমি রাত্রেবেলায় ফ্লাইট ধরে বেরিয়ে গেলে, আমি গেলাম একটা ট্রেনে, আমি 2 দিন পরে গিয়ে পৌঁছালাম, সই করালাম, আবার 2 দিন পরে পৌঁছালাম, সই করালাম, এই করে করে আমার যখন 1 সপ্তাহ কেটে গেছে, 4বার সই করলো, তখন তুমি অনেক এগিয়ে গেছো। আমি তারপরে গেলেও তুমি ধরতে পারবো না, কারণ তুমি ওখান থেকে আরও একটা জায়গায় বেরিয়ে গেছো গতির জন্য। তাহলে তোমার সঙ্গে আমার এই দিল্লির যে দূরত্বটা, আমি কলকাতা, তুমি দিল্লি, তাহলে এই দূরত্ব সেম থাকলো, এটা আমি গতি দিয়ে অ্যাচিভ করছি। অর্থাৎ গতি কি করছে, স্পিড কি করে, টাইমকে স্কুইজ করে দেয়, ছোট করে দেয়। এক্স্যাক্টলি, হ্যাঁ, ঠিক আছে, একদম। এবার মনে করো তাহলে এই খেলায় কি হয়েছে, এবার মনে করো এই যে আমি একটা সুতো ধরে আছি, এবার আমি তোমাকে, তুমি আর একটা সুতোর প্রান্ত ধরে আছো, এইটা হচ্ছে দূরত্ব দিল্লি থেকে কলকাতার। হ্যাঁ, এবার সময়ের সঙ্গে এগিয়ে যাওয়া মানে যে শুধু ছুটোছুটি করে বেড়ানো বা গতি তৈরি করা তা তো নয়। তাহলে গতি কত রকম ভাবে, কত দিক হতে পারে, গতির নানামুখী দিক আছে, কারণ যেহেতু পুরো বিশ্বজগৎটা এই গোল, ফলে গতির দিক তো চারিদিকে হতে পারে, চারিদিকে। তো আমি বললাম ঠিক আছে, এবার তুমি সুতোটা আমাকে ছেড়ে দিলে, আমি গুটিয়ে স্প্রিংয়ের মতো করে এক জায়গায় আনলাম, পাগড়ির মতো করে, তাতে কি লেন্থটা, এই দূরত্বটা কমে গেল না? লেন্থটা বা দূরত্বটা কমলো না তো? হ্যাঁ, অর্থাৎ একই জায়গা আবর্তন করেও কিন্তু, চক্র তৈরি করেও কিন্তু সময়ের গতি তৈরি করলে কিন্তু সময়ের সঙ্গে এগিয়ে যাওয়া যায়, যেটা ঘড়ি করে, যে কোনো 3rd ডাইমেনশন করে। অর্থাৎ তুমি যদি তোমার একই জায়গায় বসো, তোমার কর্মের গতি বাড়াতে থাকো, তোমার ফিনিশিংয়ের গতি বাড়াতে থাকো, প্রত্যেকটা কাজের তোমার কিন্তু গতি বেড়ে যাচ্ছে, তুমি সবার সঙ্গে একই জায়গায় বসে এগিয়ে যাচ্ছ। কাল বা সময়কে চক্রর সঙ্গে যেন তুলনা করা হয়, কারণ এটা রোট করে, এবং আধুনিক সায়েন্সও বলছে যে সময় ঘুরে ফিরে আসে, বারবার একটা ইউ শেপের মতন ঘুরে আসে, তাই তো? কারণ আসতে বাধ্য, কারণ আমাদের পুরোটাই তো গোল গোল রাউন্ডে ঘুরছে। এবার তুমি দেখো এই কালো চক্র অর্থাৎ চাকার সঙ্গে, অর্থাৎ একই জায়গায় গতি তুলেছে বলে কলকাতা কোথায় এগিয়ে গেছে, হ্যাঁ, আর ঠিক এখান থেকে মাত্র কয়েকশোও নয়, 100 কিলোমিটার হবে খুব যে দূরে, সুন্দরবনে এক্ষুনি 12:19 একটা বাঘ একটা হরিণ ধরলো, এক্ষুনি, প্রাগৈতিহাসিক যুগের মতন, ওখানে চাকা গড়ায়নি কিন্তু, বা অ্যামাজনে। তাহলে একই পৃথিবীর 3rd ডাইমেনশনের পকেটে পকেটে, গায়ে 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 কিন্তু নানা রকম সময় চক্রাকারে আবর্তিত হচ্ছে।
তুমি যে একটা কথা বললে যে কলকাতায় একটা নির্দিষ্ট জায়গায় এখন এই মুহূর্তে 12টার সময় একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছে, সুন্দরবনে 12টার সময় একটা নির্দিষ্ট কাজ হচ্ছে এই মুহূর্তে। তো সেখানে তুমি একটা কথা বললে যে ওখানে কিন্তু চাকাটা গড়ায়নি। এই যে চাকা গড়ায়নি, এইটা কার পার্সপেক্টিভ থেকে আমরা ভাবছি? মানুষ ওখানে মুভ করেনি, যে কোনো থার্ড, তাহলে যে আমরা কোনো থার্ড, সবকিছু মানুষের পার্সপেক্টিভ থেকেই কেন ভাবছি? আমরা মানুষ বলেই কি? কারণ আমরা তো আমাদের জার্নি তৈরি করছি। বেসিক্যালি তুমি দেখো না, আমরা আমাদের জার্নি তৈরি করেছি। খাদ্য শৃঙ্খলের মধ্যে এমনিতে আমরা খুব অড, প্রচণ্ড অড। তুমি দেখবে মানুষ এই যে খাদ্য শৃঙ্খলের অন্তর্গত, তুমি দেখো পরপর একদম বৃহৎ থেকে ক্ষুদ্র অবধি তুমি দেখবে যে আমাদের কিছু স্ট্রাকচারের ধারাবাহিকতা আছে। অর্থাৎ জন্তু, জানোয়ার, বাঘ, সিংহ, নেকড়ে, এই যখন আসছে আমরা যে শেপ অ্যান্ড সাইজের, তাহলে এই নেকড়ে বা বাঘ, সিংহর মাঝামাঝি এই কুকুর বা নেকড়ের আগে মাঝামাঝি আমাদের একটা জায়গা হওয়ার কথা, তাই তো? যদি কিন্তু দেখো অদ্ভুতভাবে আমাদের না আছে ক্যানাইন তাদের মতন আগে পিছে, না আছে বড় নখ আমাদের, বুঝতে, না আছে মোটা চামড়া। সেটা কি? সেটা তো এখনকার মানুষ। আমি বলছি না, তখনও ছিল না। আগেকার আমরা কিন্তু দল বেঁধে সারা জীবন করেছি। আমাদের আগেকার মানুষের চামড়া, মুখ, গঠন, মিসিং লিঙ্ক। আমরা যে মানুষ থেকে এসছি নাকি শুয়োর থেকে এসছি কে জানে। শিম্পাঞ্জি থেকে আসিনি আমরা। প্রচুর মিল আছে শুয়োরের সঙ্গে, একদম কাছাকাছি, শিম্পাঞ্জির মতনই কাছাকাছি। আর এদিকে আমাদের শাস্ত্র বলছে বরাহ অবতার ছিল আমাদের, ঠিক আছে? সো কাছাকাছি। হ্যাঁ, বাবা নরসিংহ বলছে মানুষ, তো ঠিক কে ছিল যেটা পাওয়াই যায়নি, সেটার নাম ডারউইন বাবু দিয়ে দিয়েছেন মিসিং লিঙ্ক। বা যেটা নেই সেটাকে তুমি যে যেমন ভাবে পারছে ধরছে। এবার মনে করো মানুষ তারপর কি করেছে, আগে পিছে পুরো খাদ্য শৃঙ্খলের মধ্যে পুরো রুলসকে অস্বীকার করে সে চিড়িয়াখানায় পুরো ভরেছে সবকে, গোটা দুনিয়ায় সার্কাস তৈরি করেছে। এবার তুমি একটা মাছির পার্সপেক্টিভ থেকে ভাবতেই পারো, বাট সেটা তোমার ব্যাপার। কিন্তু মানুষ যে সমাজবদ্ধ হয়ে এক জায়গায় জার্নি তৈরি করলো, তো মানুষের এর তুলনাতেই চলবে। সেখানে মানুষ চাকা গড়ায়নি বলেই সেই সময়টা আজও বাঘে হরিণেই খেলছে। আমাদের সময়, অর্থাৎ বাঘের সময়টা আজও প্রাগৈতিহাসিক যুগে, ওটাও একটা আরেক ধরনের আপেক্ষিকতাবাদ। আমার সময়টা কিন্তু এখনও এখানটা, আমার চিড়িয়াখানার ব্যাগটা কিন্তু আবার কুকুর খাচ্ছে, সে আবার আধুনিক সময়ে এগিয়ে আছে, মানে আধুনিক সময়ের সে ফসল পাচ্ছে। তাহলে সময়টা কিন্তু ওইখান থেকেই তৈরি হচ্ছে। আমরা যে ডেট, তারিখ, সালে সাজিয়েছি সেই হিসাবটা আমাদের গতির ওপর এগিয়ে চলেছে। তো সেখান থেকে তোমার যেটা প্রশ্ন ছিল যে সময়টা কেন আমাদের হাতের বাইরে, বা থার্ড ডাইমেনশন আর ফোর্থ ডাইমেনশনটা কি আলাদা করে, তো এইটাই হচ্ছে ফোর্থ ডাইমেনশন। এবার তোমার প্রত্যেকটি থার্ড ডাইমেনশনে অবস্থিত। আমি একটা মানুষ, আমি একটা থার্ড ডাইমেনশনের অন্তর্গত একটি পদার্থ, একদম অপদার্থ হই বা পদার্থ যাই হই, ঠিক আছে? তো আমার গতি এবং প্রকৃতির ওপরে আমি কতটা সময়ের সঙ্গে এগিয়ে যাব আমার গতির মাধ্যম দিয়ে, ওই যে গতি আর দূরত্বের খেলাতেই কিন্তু পুরো সময়টা তৈরি হচ্ছে। আর সময়টা কিন্তু আলাদা একটা পদার্থ, আলাদা একটা ভৌত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই সময়টা যেমন খুব ব্ল্যাক হোলের কাছে গিয়ে একদম স্তব্ধ হয়ে যায়, সময়টাকে আমরা কীভাবে দেখি? আলোর মাধ্যম দিয়ে দেখি। আলোর প্রকাশ অনুযায়ী একটা ঘটনা ঘটছে, আমার সেই বস্তুর উপর আলো পড়ছে, আমার মস্তিষ্কে, আমার চোখে, আমার সূচিছিদ্র ক্যামেরার মাধ্যম দিয়ে রিফ্লেকশন হচ্ছে, আমার এখান থেকে নার্ভগুলো গাঁথা আছে ওই জ্যাকের মতন আমাদের, ও সিগন্যাল সংগ্রহ করছে এবং ঘটনা ঘটাচ্ছে। অর্থাৎ বায়োলজি আর একদিকে ফিজিক্স, পঞ্চভূত, 5টা মেন পার্টিকেল, ক্ষিতিয়ব, তেজ, মরুদ্গম, হ্যাঁ, মাটি, জল, বায়ু, আকাশ, আগুন, আর আমরা এদিকটায় মানে হচ্ছি সেই ওগুলো অ্যাসেম্বল করে তৈরি হয়েছি, তাই তো? ওগুলো অ্যাসেম্বল করে তৈরি হয়েছি এবং ঘটনা আমাদের সামনে ঘটছে। ঘটনা ঘটছে বলেই মানে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। সো অর্থাৎ আমার অস্তিত্ব আছে, এটা একাধারে, উল্টো দিকে আবার আমার অস্তিত্ব নেইটাও একই ব্যাপার, ঠিক আছে? ওই যে বললাম একটা জিরোর পার্ট, একটা ওয়ানের পার্ট। 0 আর 1 নিয়ে তোমার একটা দারুণ কনসেপ্ট আছে। এটা হতে পারে তোমার নয়, তুমি পড়াশোনা করেছো, সেখান থেকে এসছে, কিন্তু আমি আরো জানতে চাইছি এটার বিষয়ে। ঠিক পড়াশোনা করেও যে সবটা এসছে তা না, আমরা ছোটবেলাতে পড়েছি, কিন্তু কটা বোধ আমাদের তখন তৈরি হয়, তখন আমরা মানে কি হয়, ওই কাজগুলোকে জাস্ট গুছিয়ে নিয়ে বুঝে নিয়ে এগিয়ে যাওয়ার, পরে ক্লাসে উঠতে হবে, এটা থেকে বেরিয়ে যেতে হবে, এটা পাস করতে হবে, এটা থেকে আউটপুট ওরিয়েন্টেড পড়াশোনা আমাদের। হ্যাঁ, এটা পরবর্তীকালে এসছে। যে হোয়াট ইজ জিরো, যে ভাবনাটা, যে শূন্যতা, শূন্য যে বেসিক্যালি আসল মান এবং তার মধ্যে যে টোটাল সৃষ্টিটা আছে, এই যে আমি স্পেসের কথা বলছিলাম, আসলে শূন্য, ওটাও কিন্তু জিরোর পার্ট, ঠিক আছে? আর এই যে থার্ড ডাইমেনশনটা, পৃথিবীটা, এটা কিন্তু ওয়ানের পার্ট, এটা বস্তু, একটা ভাবটা হচ্ছে জিরো, বস্তু হচ্ছে ওয়ান। যে কোনো একটি সিস্টেমে যে কোনো কিছুর আইডিয়াটা হচ্ছে জিরো, ঠিক আছে? আর সেটাকে করে ফেলাটা হচ্ছে সেটা বাস্তব রূপটা হচ্ছে ওয়ান। যে কোনো ডায়াগ্রাম, যে কোনো হলোগ্রাম, যে কোনো মডেল, যে কোনো জিওমেট্রি, সব কিন্তু জিরোর আন্ডারে পড়ছে।
তুমি ওটা পরিকল্পনার মধ্যে পড়ছো। এবং এটা থেকে ইন্সপায়ার হয়ে তুমি তোমার নতুন নাটকের দলের নামও রেখেছো শূন্য। হ্যাঁ, শূন্য মানে একদম পুরো সমৃদ্ধ, কিন্তু বেসিক্যালি অর্থাৎ শূন্যর আধার থেকেই সব সৃষ্টি হচ্ছে। তুমি যদি ব্রহ্মাণ্ডের আমাদের সৃষ্টির মূল জায়গা দেখো, একটা শূন্যই, তারপর সেখান থেকে কিন্তু পুরো সৃষ্টি জার্নি শুরু হয়েছে। হ্যাঁ। অর্থাৎ ওই শূন্যের মধ্যেই পুরো শক্তিটা লুকানো আছে। অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমি যদি একটু বাইরে থেকে বলি, যে মনে করো একটা পরমাণুর মধ্যে তো অত বড় একটা বিস্ফোরণ লুকিয়ে আছে, হ্যাঁ, বা একটা ছোট্ট বটগাছের চারা যার মধ্যে সম্ভাবনা আছে হচ্ছে বড় একটা একটা গাছ বড় বট গাছ হবে যে কয়েক বিঘা নিয়ে ছড়িয়ে পড়বে। তাহলে ওই বীজটা, ওই বীজের মধ্যে যে প্রোগ্রামিংটা আছে, ঠিক আছে, যে ইঞ্জিনিয়ারিংটা আছে, যে বিষ্ণু আছে, ঠিক আছে, সেই ওইটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে ওই ইয়েটা, মানে আমাদের ভাবটা। যখনই সেটা সৃষ্টি, স্থিতি এবং আবার ধ্বংসের দিকে যাবে, ওটা হচ্ছে মহেশ্বরের পার্ট। আর টোটালটা এই কনসেপ্টটা হচ্ছে ব্রহ্মার পার্ট। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ একটি বস্তু, তার মেকানিজম বিষ্ণু, এবং তার প্রকাশ এবং ধ্বংস হচ্ছে মহেশ্বর, যেটা আমাদের পুরাণ জার্নি করে আর কি। তোমার কি মনে হয় যে আমরা যেটাকে মাইথোলজি বলি সেটাকে আসলেই মিথ, না তার মধ্যে রিয়েলিটি আছে? পুরোটা হচ্ছে ফিজিক্স, একটু এক্সপ্লেন করো। হ্যাঁ, পুরোটা ফিজিক্স। ফিজিক্স মধ্যে কীরকম, মনে করো চীনে আজও কিন্তু আমাদের মতন অবাক বা এবিসিডি এই সিস্টেমে পড়ানো হয় না। চীনের যে পড়ানোর পদ্ধতিটা হচ্ছে যে ওখানে চিত্রলিপি ব্যবহার করা হয়, অর্থাৎ সিম্বলিক চিত্রলিপি। চিত্রলিপি বোঝাতে পারছি আমি, যে ছবির মতন লিপি, ঠিক আছে, সেগুলো দিয়ে ওরা নানা রকম ছোট ছোট ফিনিশিং দিয়ে, ছোট ছোট টাচিং দিয়ে আবার সেটা মানে পাল্টে দেওয়া যায়। ইনফ্যাক্ট আমি এটা শুনেছি, সরি টু ইন্টারাপ্ট, আমি এটা শুনেছি যে ওদের কোনো প্রপার সেন্টেন্স হয় না, ওদের একটা সেন্টেন্সের মতো হয়। এটা এটার মিনিং এটা বুঝে নাও, একদমই এইটা হয় এই ওদের। বুঝে নেওয়ার জন্য যে মস্তিষ্ক ব্যবহার করা হয়, অর্থাৎ তোমার শুধু মুখের শব্দের শ্রুতির উপর নির্ভর করছি না। তুমি আমাকে এমন একটা শব্দ বললে, সেই শব্দটাকে ক্যালকুলেট করে আমি তোমার উপর কোনো জার্নি তৈরি করছি না, আমি তোমার ভাবটি বুঝে নিলাম। অর্থাৎ তুমি ফেললে 1, আমি নিলাম 0টা। আমাদের যে এডুকেশন সিস্টেমটা ছিল সেটা হচ্ছে যে এক তো ছিল যে শুনে মনে রাখা, আমাদের মস্তিষ্কটাকে হার্ড ডিস্ক হিসেবে ব্যবহার করা হতো। সাউন্ড ফ্রিকোয়েন্সি জেনারেট করতো, অরিজিনাল হার্ড ডিস্ক তো আমাদের মস্তিষ্কই। সাউন্ড যাবে, এবং আমরা তো মস্তিষ্ককে ব্যবহার না করে করে আমাদের মস্তিষ্ক এখনো পর্যন্ত 9-10% বেশি ডেভেলপই করেনি। আমি যদি একটি বাচ্চাকে জন্মানোর পরে কিচ্ছু না শেখায়, কিচ্ছু না করে, ওর মস্তিষ্ক এরকম ফাঁকাই থাকবে। খাদ্যের বোধ আর শব্দের বোধ ছাড়া কোনো বোধই তৈরি হবে না, কারণ মানুষ সব বোধটাকে নিয়ে প্র্যাকটিস করতে করতে বড় হয়, তাই না? এবার এই বোধটা তো আবার একটা মজা আছে। এই বোধটা কিন্তু আবার অনেকটা, এটাকে বলা হয় ছাপাবিদ্যা। মনে করো তুমি তোমার মায়ের কোলে বসে আছো, ছোট্ট তুমি একটা বাচ্চা, অনুপম, শিশু অনুপম, 1.5 বছরের, 12 মাস। আর জানলার ধারে একটা পুঁই গাছের ডগা উঠে গেছে, তো একটা ছোট্ট মিষ্টি রঙের পোকা জানলার গোড়া দিয়ে স্ক্রল করতে করতে যাচ্ছে। তুমি ইনোসেন্ট, ব্ল্যাঙ্ক, তোমার ইনফরমেশন নেই। তুমি দেখলে পোকাটাকে, তুমি পোকাটার দিকে হাত বাড়ালে, তোমার মাও হাত বাড়ালো, হাতটা টেনে নিল, দিয়ে তোমার দিকে তাকিয়ে করলো হু। তুমিও মায়ের মুখে দেখলে, আর তুমি হু, এটা তোমার ছাপলো। মানে এটা আমার মাথায় বসে গেল, এই পোকাটা ধরতে নেই। হ্যাঁ, এটা ট্রেনিং। ওকে, কাট্টু, মনে করো চীন, তুমি একটি চৈনিক বাচ্চা, তোমার মা চৈনিক, সেম 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 ম্যানুফ্যাকচারিং, সেম মেকানিজম। পোকাটা যাচ্ছে, তুমি দেখলে হাত বাড়ালে, তোমার মাও হাত বাড়ালো, পোকাটা তুললো, দাঁতে করে কাটলো, করলো, তোমার মুখে দিল, তুমি মুখে করলে। সো আরে পোকা খাওয়া যায় কি না খাওয়া যায়, পোকা খেতে কেমন, সব যে সব নিয়ে পৃথিবী মেতে আছে, এরকম করে ভেবে দেখিনি। তো পৃথিবী যে মেতে আছে, ফালতু জিনিস নিয়ে মেতে আছে, হচ্ছে তোমার মস্তিষ্কে প্রথম ছাপছে কীভাবে, ট্রেনিং কীভাবে পাচ্ছ। সেটা পারিবারিক ট্রেনিং হোক, রাজনৈতিক ট্রেনিং হোক, বা যে কোনো কিছু, সামাজিক ট্রেনিং হোক, পুরুষতান্ত্রিকতা হোক, নারীবাদিত্ব হোক, লাল ঘর হোক, বিজেপি ঘর হোক, তৃণমূল ঘর হোক, সিপিএম ঘর হোক, যে কোনো ট্রেনিং, তোমার দিক থেকে তোমার মস্তিষ্কে অ্যাট ফার্স্ট যেভাবে ছাপছে, কারণ তোমার মধ্যে দুটো অনুভূতি ছিল। পেটের মধ্যে তুমি লাইট দেখতে পেতে না, সো লাইট তুমি চেনো না, তুমি সাউন্ড পেতে, ঠিক আছে, লাইট এমনিতে পৌঁছাবে না, কারণ লাইট গতিসম্পন্ন হলো, লাইট বাধাপ্রাপ্ত হয়ে যায় একদম। আর শব্দ মন্থর গতি হলো, ও মাধ্যম বাধা পায় না, ও মাধ্যমে বরঞ্চ ওর চলন ভালো হয়, ও আবার শূন্য মাধ্যমে যেতে পারে না। মজার খেলা এগুলো। সো তোমার মাথায় ওই কারণে ওই তথ্যটা বা ইনফরমেশনটা ওই অ্যাক্টিভিটি জন্ম দিচ্ছে। বেসিক্যালি শরীরটা হচ্ছে হার্ডওয়্যার, একটা সিস্টেম যেটা সুন্দর বানাবার দিয়ে তৈরি হয়ে আছে, বায়োলজিক্যাল। আর আমার চিন্তনটা হচ্ছে শূন্য, শরীরটা এক, ঠিক আছে, চিন্তা সফটওয়্যার অ্যান্ড ইট ইজ হার্ডওয়্যার। যেটা আমার মধ্যে ঢোকানো হচ্ছে সেটা হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে, আর এই শরীরটা হচ্ছে হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যারটার মধ্যে একটা হার্ড ডিস্ক, দুর্দান্ত, এইখানে ইনফরমেশন লোড করতে হবে। সো তার জন্য শ্রুতি ছিল, চুরি করা যাবে না,
জ্বালিয়ে দেওয়া যাবে না, উড়ে যাবে না, ফাইল গায়েব হয়ে যাবে না, পুরো যতক্ষণ না তুমি এই শরীরটাকে ধ্বংস করছো ততক্ষণ পর্যন্ত তোমার বিদ্যা আমি আহরণ করতে পারবো কিন্তু না। এই শ্রুতিতে তো কিছু ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। ওইটাই তো প্র্যাকটিস। তুমি আজ পর্যন্ত নামটা ভুলবে না প্র্যাকটিস করলে। তাহলে হ্যাঁ। শ্রুতি যেহেতু শ্লোকের মাধ্যম দিয়ে ছিল, শ্লোক কি করে তোমার মধ্যে ওই মস্তিষ্কের মধ্যে ছন্দগুলো, সুরগুলো, লয়গুলোকে ধরে রাখে। কোথাও গিয়ে শ্লোক কি একটা ফর্মুলার মতো কাজ করতো? ইয়েস, শ্লোক ফর্মুলা, শব্দই ব্রহ্ম। তুমি কু করবে নাকি কা করবে, তার মধ্যে পুরো এই যে তোমার ওর distance পরিচয় তাকালো, লুকিয়ে খাপ করে আছে। তাকালো। পরিচয় লুকিয়ে পরিচয় আছে। শুধু নয়, আমাদের অর্গানসগুলো বিভিন্ন, আমাদের যে হরমোন গ্রন্থিগুলো আছে বিভিন্ন কম্পনে রেসপন্স করে। তাই তো কানে একটা পর্দা আছে, হ্যাঁ, সেখান থেকে একটা শ্রুতি কটু শব্দ, আর একটা সুন্দর ওয়েভের শব্দ, একটা খিচখিচে শব্দ, আর সব কিছু বলে না যে শব্দের ব্রহ্ম, মুখের ভাষা, সব শব্দের আঘাত, অভিঘাত, এবং এটা একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করে। Vibration, পুরোটাই ঠিক আছে, তুমি vibration। অম বলছো, ঠিক আছে, বা সা রে গা মা পা ধা নি সা, তুমি যে করছো, তোমার যে প্রত্যেকটি এই যে আমাদের যে সাতটা চক্র বা এই যে হরমোন গ্রন্থি, তুমি যখন বাংলায় আমি যে এখনো যদি বলি যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, তোমাদের খুব ওনাবে আবার সব প্রাচীন লোকদের মতো কথা বলছে, কিন্তু যেই আমি বলবো যে টেস্টিস, ওভারি, প্যাঙ্ক্রিয়াস, থাইমাস, থাইরয়েড, পিনিয়াল পিটুইটারি অ্যান্ড হাইপোথ্যালামাস, তখন বলবে হ্যাঁ, লোকটা খুব আথেল তো, ইন্টেলেকচুয়াল তো। আমাকে ড্যাডি না বললে ঠিক বাবা হয় না আর কি, ঠিক আছে। এইটা হচ্ছে ওই A to Z পোকা খাওয়া সিস্টেম, খাবে কি খাবে না মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া। সো আমাদের কিছু প্রিফিক্স কনসেপ্ট তৈরি করে দেওয়া হয়। তো যেটা আমি নিয়ে আলোচনা হচ্ছিল, তো ওই সময় শ্লোক, সুরের অভিঘাত এবং শব্দের অভিঘাত আছে, তাই না? মানে প্রত্যেকটি শব্দের অভিঘাত আছে। মানে অ থেকে চন্দ্রবিন্দু যে উচ্চারণ ভঙ্গি, মানে সেটা কিন্তু A to Z এর থেকে অনেক বেশি মারাত্মক এবং অনেক বেশি প্রভাবশালী। মানে ট ঠ ড ঢ ওদের কাছে টি 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 টি, ট ট ট ট, ওরা বর্ধমান বলতে পারবে, বর্ধমান বলতে পারবে না। আমরা কারণ বর্ধর ও ধ শিখেছে, শুধু ও ডি শিখেছে ড। আমরা বলি ট ঠ ড ঢ, আলাদা আলাদা পার্থক্য আলাদা হচ্ছে আলাদা আমাদের। প উচ্চারণ ফ আছে। ব ভ হ্যাঁ। ত থ দ ধ, ওদের দেখবো ওগুলো একটা করে মাত্র। হ্যাঁ। সো ওদের প্র্যাকটিসটাই হয়নি। এবার আমাদের ওই প্র্যাকটিসগুলো দেওয়া হতো যাতে আমাদের প্রত্যেকের নার্ভের ওপেন মুখ হয়ে যায়। তুমি একটা মুখ খুলে কথা বলছো, একটা অ আ, তার তো ফ্রিকোয়েন্সি আলাদা হয়। তুমি যে স্টুডিওতে কাজ করো দেখবে তার গ্রাফ আলাদা। এবার ওটা 2D বলে গ্রাফটা তুমি ওটা ডিজিটাল পড়ছো, কিন্তু ওটা দেখতে যেটা, সেটা তুমি যদি এখন একটা জলে নাও, কোনো সাউন্ড করো, তার দেখবে প্রত্যেক মুহূর্তে আলপনাগুলো আলাদা হবে এবং আলপনা হবে। আলপনা কথা ইচ্ছা করে বললাম তোমার ওই পুরাণ ফিজিক্সটা মেলানোর জন্য, ঠিক আছে। তো সাউন্ডের তার একটা অভিঘাত তৈরি আছে। তো সাউন্ডগুলো কী করে, আমাদের বিভিন্ন হরমোন গ্রন্থি, একটা সাউন্ড ফ্রিকোয়েন্সিতে গিয়ে উত্তেজিত হয়। কারণ যে কোনো সাউন্ডে উত্তেজিত করা যে কোনো অর্গানকে। তাহলে মূলাধার মানে আমাদের টেস্টিস উত্তেজিত করার জন্য একটা আছে, মনে করো 369, একদম টেসলার ম্যাজিক ফর্মুলা 369 একদম। তারপর ওটা 417, ঠিক আছে, তারপর ওটা 528, এরকম করে 963 পর্যন্ত হার্টজ আমরা 20,000 উপরে শুনতে পাই না, হার্টজ পর্যন্ত আমাদের কি আছে রেসপন্স করা হরমোন গ্রন্থিগুলো। একটা বড় হর্ন আমি মাথায় দিচ্ছি, কারণ ও হাই ফ্রিকোয়েন্সিগুলো আমার পিনিয়ালকে ডিস্টার্ব করছে, ও আমাকে নয়েজ দিচ্ছে, ফিল দিচ্ছে। আবার একটা সুন্দর হারমোনি, ওই হয়তো ওই ফ্রিকোয়েন্সি, বাট ও একটা আলাদা হয়তো একটা ওয়েভ তৈরি করছে। সাপোজ কোকিলেরই খুব হাই ফ্রিকোয়েন্সি কু কু, ওটা কিন্তু আমাকে একটা জার্নি দিচ্ছে, ঠিক আছে। ফলে কি শ্রুতি কটু, শ্রুতি মধুর, এবং তার সঙ্গে ওই শ্লোকগুলো, পড়াশোনাটা, বিদ্যাটা পুরো মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। এবং আমি যেভাবে উচ্চারণ করছি, আমার উচ্চারণ ভঙ্গির মধ্যে আমার যে এটা বাক যন্ত্র, কিন্তু এটা বেসিক্যালি এটা মারাত্মক একটা যন্ত্র, সব কটা যন্ত্র। হার্ট তুমি ভেবে দেখবে কীভাবে জার্নি করেছে। তো এইটা নির্ভর করছিল। ফলে তোমার যেটা মেন প্রশ্ন ছিল, অনেকগুলো কথা হয়ে গেল। বেসিক্যালি আমাদের পুরাণটা এই ফিজিক্সের জটিলতাটাকে, জটিল তো, খুব জটিল জিনিস তো গল্পের মাধ্যমে বলা হতো। ওই যে মা পার্বতী একবার কার্তিক গণেশকে বলেছিল যে আগে প্রদক্ষিণ করে আসতে পারবে একটা কিছু পুরস্কার দেওয়ার ব্যাপার ছিল, কিছু একটা ছিল। তো দেখো দুই সন্তান দুরকম ভাবে তার সময়টাকে আবর্তন করছে। একটা হচ্ছে ওই যে কলকাতা দিল্লি পুরো গতিতে আবর্তন শেষ করছে, আর একজন একই জায়গায় চক্রাকারেই প্রদক্ষিণ শেষ করছে। সো দ্যাটস টাইমের, দুজনে কিন্তু একই টাইমে শেষ করছে, অর্থাৎ সময় এই দুইভাবেই রোড করতে পারে। এবার কথা হচ্ছিল কলকাতা, সুন্দরবন, এবার সব সাম আপ করছি। মানে তুমি ওই টোটালটা ওই এক জায়গায় জার্নি করে গতি তৈরি করবে, আলটিমেট হচ্ছে নাকি তুমি এক জায়গাতে গতি তৈরি করবে, আলটিমেট হচ্ছে গতি। তো গতি, ওই গতিতে কতখানি গতি তুমি অতিক্রম করেছো, তার উপর নির্ভর করবে তুমি ভবিষ্যতে এগোচ্ছ নাকি গতিহীন, বলো না এর আর গতি নেই, নাকি এক জায়গায় থেমে গেছে, নাকি আর অতীতে চলে যাচ্ছে, নাকি বর্তমানটায় আছে, নাকি অনেক ফিউচারিস্টিক দেখছে। কারণ যার যত বেশি গতি হবে সে তত বেশি ফিউচারিস্টিক, তত সে এগিয়ে দেখছে, কারণ অঙ্ক করে সে বুঝে যাচ্ছে।
একটা অঙ্ক, এটা হলো এটা হবে, এটা হলো এটা হবে, এটা হলো। আমি করোনায় ভ্যাকসিন নিইনি, আমি জানি এটার পেছনের কারণ। গতি দেখলাম, আচ্ছা গোটা পৃথিবীতে কমিউনিস্টরা জেগে গেছে, এদিকে ফ্রান্সে, ওদিকে অমুক তমুক, এদিকে কানাইয়া ফানাইয়া সব লাল লাল করে দিয়েছে। এবার ক্যাপিটালিস্টদের চাপ যে পুরো ফান্ডা ফুড়ে যাবে, অমুক তমুক। তো টোটাল মানুষকে আলাদা করতে হবে। এবং মানুষ, খেপে যাওয়া মানুষ, সর্বহারা মানুষ যখন পথে নেমে পড়ে, সে বুলেট জল কামানকে ভয় করে না, কিন্তু ছোঁয়াচ রোগকে ভয় পায়, কারণ ছোঁয়াচ রোগে কেউ মরতে চায় না। আমি বুকে বুলেট নিয়ে মরবো, হ্যাঁ, কিন্তু আমি ছোঁয়াচ রোগে মরবো না। সো কী করে ইন্ডিভিজুয়াল করলো, টাক 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 ইন্ডিভিজুয়াল হয়ে গেলো। যে ইন্ডিভিজুয়াল হয়ে গেল, তখন হয়ে গেল টোটাল মানুষকে একা, মানে 10-এর লাঠি 1-এর বোঝা। ছেলেগুলো যদি, চাষির ছেলে যদি আলাদা হয়ে যায়, তাহলে দুর্বল হয়ে পড়বেই। তো কী হলো, ওই দুর্বল করে দেওয়া হলো, ওই সময় মানুষকে হ্যাবিচুয়েট করে দেওয়া হলো ইন্ডিভিজুয়ালিটি প্র্যাকটিস। বাবা মাকে ছোবে না, বউ স্বামীকে চুমু খাবে না, সন্তানরা মাতা পিতাকে প্রণাম করবে না, কেউ কাকে ছোবে না, দূরত্ব মেনটেন করবে। এই কথা হতে 1টা বছর, 1.5খানা বছর, 2খানা বছর। এবার না মানুষের না পিলে চমকে যায়। পিলে যে প্যাঙ্ক্রিয়াস বলছেন, আমাদের ভয়, ডর, জ্বালা সব নির্ভর করে এখান থেকে, ঠিক আছে? এই জার্নি থেকে অ্যাড্রিনালিন ক্ষরণ হয়, পিলে চমকাতে 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 না, আর মনের মধ্যে একাকিত্ব তৈরি হতে হতে, এবং মানুষ অবাক হয়েছিলাম না, আমার বউ আমাকে স্পর্শ করছে না, আমার মা আমাকে থেকে দূরে রাখছে। প্রত্যেকটা মানুষ, মাও তাই ভাবছে, বাবাও তাই ভাবছে, একা হয়ে গেছে। এবার যখন 2 বছর পর বাজার খুললো না, তখন মনে মনে যতই যে যাকে হ্যাঁ হ্যালো করো, প্রথম লজ্জা পাচ্ছিল, ফেস হচ্ছিল না, কারণ আমরা তো খোঁজ নিইনি একে অপরের বিপদের দিনে। যখন বেরোলো বাজারটা, তখন মনে মনে সবাই বললো, তুই আমার কত আপন জানা আছে। এই যে মানুষগুলো, 800 কোটি মানুষের নতুনভাবে ডিল করা শিখলো পৃথিবীকে, সবাইকে একা করে দিল। একদম পুরো পৃথিবীকে নতুন করে ডিল করা শিখলো, পুরো পৃথিবীকে, যে কেউ কারণ না ভাই। বিপদের দিনে দেখলি তো, সবাই সবাইকে ফেলে চলে যায়। এটাকে আমি কোট আনকোট একটা কনস্পিরেসি থিওরি হিসেবে নিচ্ছি, কারণ যেহেতু এটা কোনো প্রমাণ নেই, প্রুফ এখন অব্দি বেরোয়নি, ভবিষ্যতে বেরোবে কিনা আমরা জানি না। বেরোবে, হ্যাঁ বেরোবে, বেরোচ্ছে already। যখন যদি বড় বড় বেরোয়, কাণ্ড ঘটে গেছে গোটা ওয়ার্ল্ডে এই নিয়ে, অনেক বিজ্ঞানী, অনেক ডাক্তার। তাহলে এটাকে যদি আমি কনস্পিরেসি থিওরি না ধরি, আমি যদি এটাকে একটা তত্ত্ব হিসেবে ধরি, থিওরি হিসেবে ধরি, তাহলে 2020-কে কেন বেছে নেওয়া হলো? তার আগে নয় বা তার পরে নয়? ওই যে বললাম, ঠিক তো আগে আগে তুমি দেখবে, সরি 20 না 19, হ্যাঁ 19 আগে আগেই কিন্তু অদ্ভুতভাবে গোটা পৃথিবী জুড়ে একটা রেড রেভলিউশন শুরু হয়ে গেছিল। ক্যাপিটালিস্টদের অত্যাচার বাড়তে বাড়তে, হ্যাঁ, ডিজিটালাইজেশন থেকে শুরু করে যাবতীয় যেগুলো স্কিমগুলো যাচ্ছিল, বুদ্ধিমান মানুষেরা অঙ্ক করে আগে ধরে ফেলে, যেটা হলে কিন্তু ভাই এটা হবে, এটার নামে কিন্তু আসলে এটা আসছে। এটা হতে হতে যখনই মানুষ মুভ করতে লাগলো, ওই যে বললাম, তাদেরকে একা করে দেওয়ার, আলাদা করে দেওয়ার, ঠিক আছে, ডিভাইড অ্যান্ড রুল, এটা করার জন্য মারণ রোগের, ছোঁয়াচ রোগের একটা। তোমার এই কথাটা বললে মনে পড়লো যে 2019-এর দিকে বা 20 শুরুর দিকে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, চায়নায় গভর্নমেন্টের বিরুদ্ধে লোকেরা রাস্তায় নেমেছিল। সেটা কি 19-এর এন্ডে বা 20 শুরুতে? সব জায়গায় যত বড় বড় ক্যাপিটালিস্ট দেশ, চায়না শুনতে কমিউনিস্ট দেশ মনে হয়, কিন্তু আলটিমেট ওখানে ক্যাপিটাল রুল করে। এটা এতটা ডেঞ্জারাস হয়ে গেছিল যে শি জিনপিং ক্ষমতায় থাকবেন কিনা সেটা একটা প্রশ্ন উঠেছিল, যেটা এখন তো পুরো ভগবান হয়ে গেছে সে, তখন এই অবস্থা হয়েছিল। তো তার সাথে কি কোনোভাবে এটা কানেক্টেড? টোটালটাই, শুধু একা চায়না নয়। তাহলে এটা বলছে কেন যে ভাইরাসে লিক করেছে ওখান থেকে? শোনো, এটা তো আমি জানি না যে একটা ভাইরাস ছাড়া হয়েছে কি, নাকি কোনো মহাজাগতিক স্তর থেকে ভাইরাস, যেমন করে উল্কাপিণ্ডের মাধ্যমে ডিএনএ এসছে পৃথিবীতে, শোনাও এসছে আকর্ষণে, পৃথিবীর যে গুরুত্ব আকর্ষণ অনেক কিছু এসছে। ওই সময় এগুলো বেশ কিছু গ্রহণ গেছে। একটা গ্রহণ মানে মনে করো যেখানটায় তোমার রাত্রেবেলা চাঁদের আলো যেটা পড়ে না, সেটাও তো সূর্যের রিফ্লেক্টেড আলো। তো সূর্যের আলো কি করে, জীবাণুনাশক। আমরা সবাই জানি বর্ষাকালে দেখবো সূর্যের আলো 3-4 দিন ড্যাম থাকে বলে, মানে বন্ধ থাকে বলে, পুরো ভরে যায় জীবাণু, জাম আঠা আঠা হয়ে যায়, প্রচুর জামা প্যান্টে জাগ পড়ে যায়, হ্যাঁ, পেট খারাপ করে। পেট কেন খারাপ করে, মজার কথা এটা বলি আমি, কারণ এটা অগ্নাশ হয়, কিন্তু অগ্নি দ্বারা চলে এটা। এই যে 5টা পার্টিকেল বলছিলাম, একটু ভেঙে বলবো বিষয়টা, মজা লাগবে। তাহলে আমি কিন্তু এই পয়েন্টটা মনে করিয়ে দেবে আমাকে, যেটা থেকে শুরু করছি, কারণ একটা থেকে বেরিয়ে টিকা চলে যায়। না, কোনো অসুবিধা নেই, আমি ধরিয়ে দেবো। মূলত দেখো, মানুষ করোনা, আমরা মনে একটু আগে আমাদের খাদ্যাভ্যাস নিয়েও কথা বলছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, সবটার মধ্যে একটা ছোট ম্যাজিক আছে যেটা দেখতে হবে। এটাকে আমি এটা নিয়ে রিসার্চ করছি, এটার নাম হচ্ছে, আমি যেটা দিয়েছি, RGB অফ হিউম্যান মেকানিজম। আমি রিপিট করছি, RGB অফ হিউম্যান মেকানিজম। RGB মানে তুমি জানো যে আমাদের যে 3টে বেসিক কালার, রেড, গ্রিন, ব্লু, হ্যাঁ, এই RGB মেকানিজম দিয়ে কিন্তু আমরা তৈরি। এটার নাম RGB কেন? ওই কারণ আমরাই হচ্ছে এই আমাদের ডিএনএ স্ট্রাকচারটা, আমাদের যে ফর্মটা, সেটাই RGBর জার্নি দিয়ে তৈরি। ওকে, ঠিক আছে। ওকে। তো এই যে আমাদের হরমোন গ্রন্থি তো মন তো হরমোনেরই কিছু কেমিক্যালস রিয়াকশনস, অ্যাকশন রিয়াকশনস, আর কিছু না। হ্যাঁ। সো কারণ মন বলে কিছু হয় না। এটা যদি মন হতো, তাহলে পেসমেকার যাদের বসে, তাহলে মন নেই, তাদের নয়। হৃদয় তো কোনোদিন মন নয়, ওটা তার মেশিন, পাম্প আপ করার মেশিন, এর বেশি কিচ্ছু নেই। যেহেতু আমাদের পাগল হয়ে যাবো আজকে প্রশ্ন করতে করতে, এত জিনিস বেরোচ্ছে না, ঠিক আছে। তো ওটা কি হয়, যেহেতু ওটা রেসপন্স করে কোনো কিছু ঘটনায়, যেহেতু হার্টবিট, আমরা ওটাকে মন ভেবে বসে থাকি না। হাঁটুতে ব্যথা হলে হাঁটুতে মন থাকবে, দাঁতে ব্যথা হলে দাঁতে মন,
ঠিক আছে, গার্লফ্রেন্ড রাস্তায় থাকলে ওখানে মন তাহলে থাকবে। আমরা ইমোশনটাকে কিভাবে কানেক্ট করি? ইমোশনটা তো ওই যে রস আমাদের শরীরের, ওই হরমোনসগুলো, রসটা আসে কোত্থেকে? এই যে আমাদের হরমোন চক্র, ওটাই নিতে বলছি। প্রত্যেকটি রস যেখান থেকে অলরেডি রাখা আছে রস। রস তো আমাদের হ্যাঁ, শরীরে আছে। হ্যাঁ, আগের দিন বোধহয় আমি আমার ওয়াইফের সাথে আলোচনা করছিলাম যে আমি ওকে বলছিলাম যে এই জিনিসটা আমার কাছে খুব অদ্ভুত লাগে যে আমরা যদি রেগে যাই আমাদের বডিতে একটা সার্টেন স্ট্রাকচার হয়, একটা সার্টেন চেঞ্জেস হয়। সেটা যে রাগ, এটাকে ডিফাইন করলো, এটা কিভাবে ডিফাইন হলো? বলছি সেটা রাগই কেন বলবে, সেটাকে প্রেম কেন বলবে না? আর রাগ আমাদের দেশে রাগ, অনুরাগ, হ্যাঁ, এগুলো অনেক কিন্তু অনেক sub আলাদা ছোট category সাব আছে লেয়ার emotion আছে, সাব লেয়ার আছে। তুমি দেখবে এই যে হ্যামলেট লিখেছেন শেক্সপিয়ার, ইংলিশে না এটা কোনো ব্যাখ্যা করা করতে পারে না, কারণ ওদের না ওই ওদের হয় রাগ হয় বা দুঃখ হয়, বাট ওদের অভিমান হয় না। অভিমানের কোনো ইংরেজি হয় না। হ্যামলেটের না অভিমান হয়েছিল। অভিমান যদি আমার বাবাকে মেরে দিয়ে তুমি কাকার সঙ্গে করছো, ও তো মাকে জব্দ করার জন্য নিজেকে মেরেছে। দেখো দেখো কেমন লাগে না, দেখো লাগে না, দেখো লাগে না, নিজেকে অত্যাচার করলে কি হয়, মায়ের সমস্যা হবে। আর ওটাই তো, হ্যাঁ, এটা একটা আলাদা জার্নি, অভিমান। তো যেটা আমাদের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো আছে, সেটা নিয়ে বলি, রস নেই বলি। এই তাহলে অনুভূতিগুলো এই রসের সাথে মানে কানেক্ট করে অনুভূতির একটা যে নাম, এটা এটা এই এটা এই এটা এই যে ক্যাটাগরাইজ গুলো করা হলো, এটা কি করে এই হলো? নামগুলো তো যে কোনো শব্দ এসছে তার আদি যে উচ্চারণ, মানে তার যে আদি শব্দরূপ ধাতুরূপ, এগুলো থেকে, এগুলো নিয়ে আসছে। না, আমি হ্যাঁ, ব্যাকরণগত দিক দিয়ে বলছি না। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি যে ইমোশনটা, হ্যাঁ, যে ওই পার্টিকুলারই ইমোশন, হ্যাঁ, সেইটা আমরা আমাদের বডিতে সেটা হয় করে, সেটা সায়েন্সটা কি আমি সেটা জানি। সেটাই বলছি, আমি সেটাই বলছি। অ্যাট ফার্স্ট আগে আমাদের বডি নিয়ে বলি। তাহলে আমাদের বডিটা কি, যেটা বলছিলাম যে 5টা মেন এলিমেন্ট, আমি হ্যাঁ। একটাকে ঢুকিয়ে রাখছি, 4টে নিয়ে কথা বলছি, কারণ আরেকটা দেখা যায় না শূন্যের মতন। একটা হচ্ছে মাটি, মাটি অর্থাৎ খনিজ। আমাদের শরীরে লোহা, দস্তা, তামা, সোনা, রূপা থেকে শুরু করে সব রকম খনিজ লেগেছে, এবং আমরা ছোটবেলায় ক্লাস 4-এ পড়েছি, একটা মাটি জলের মধ্যে মাটি দিয়ে গুলে দিলে কিছু জৈব অজৈব আলাদা হয়ে যায়, এগুলো তো খনিজই তো, ঠিক আছে। তাহলে এই খনিজগুলো দিয়ে আমরা তৈরি হয়েছে। খনিজগুলো কি কি তৈরি করেছে আমাদেরকে? খনিজ এবং মিনারেলস আমাদের কি তৈরি করেছে খনিজ? না, আমাদের হাড়, মজ্জা, ঠিক আছে, তারপর আমাদের মাংস, আমাদের দাঁত, নখ, চুল, এগুলো সব খনিজের পার্ট যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এগুলো দিয়ে আমাদের খনিজ, মাটির পার্টটা হচ্ছে, ওকে, যেটা মাটিতে থাকে তাহাই খনিজ। দ্বিতীয়ত আসছে হচ্ছে আমাদের শরীরে জল। আমরা জানি যে জল 70% জল। আমাকে যদি এখন ড্রাই ফ্রুটের মতন ডিহাইড্রেট করা হয়, আমার 7 ভাগ মানে 70 ভাগ কমে যাবে শরীরে, আমার 3 ভাগ পড়ে থাকবে আর কি, ঠিক আছে। জল দিয়ে কী তৈরি হচ্ছে না, আমাদের রক্ত, মল, মূত্র, লালা, চোখের জল, ঠিক আছে, এই জার্নিগুলো হচ্ছে আমাদের সব জলের পার্ট। আচ্ছা, তাহলে রইল হচ্ছে আগুন। আগুনটা কোথায় থাকে? শরীরে কোথায় আগুন জ্বলছে? অবশ্যই আগুন জ্বলছে, যেটা জঠর আগ্নি বলে, যেখানে আগুনটা আছে, অর্থাৎ অগ্নাশ হয়, যেটাকে বলে অগ্নাশ হয়। অর্থাৎ এবার মজায় যাই, সূর্য হচ্ছে আগুনের গোলা, বেসিক্যালি তাপের গোলা, আগুন নেই ওখানে, ডিরেক্ট ওই তাপ থেকে। তো ওই আলোটা খাচ্ছে কে? গাছ, গিলছে আলোটা, ফোটোকে সিনথেসিস করছে। আমরা কি জানি যে শক্তির বিনাশ নেই, শক্তির রূপান্তর হয়। অর্থাৎ একটা তাপ শক্তি হয়ে গেল বিদ্যুৎ শক্তি, হয়ে গেল তাপ শক্তি, বা হয়ে গেল চৌম্বক শক্তি, না এরকম শক্তিতে কনভার্ট হয়। সো সূর্যের ওই শক্তিটা যাচ্ছে উদ্ভিদে, তাকে আমরা খাচ্ছি, তাহলে ওইখান থেকে ওই শক্তিটা আবার আসছে এবং এখানে এসে বার্ন করছে, আবার দিয়ে আবারও হিট জেনারেট করছে। এভাবে কয়লা হিট জেনারেট করে, আবার গাছের শক্তিটাকে, আবার যেটা সৌরশক্তি গাছ রেখেছিল, গাছ থেকে কয়লা হচ্ছে, তো এখানে এসে আবার, তাহলে এটা আগুনের পাটে, আগুন ছাড়া কিচ্ছু হবে না, আমাদের শরীর চলবে না। আমাদের জল বাতাস যাই থাকুক না কেন, মাটি যাই থাকুক না কেন, যদি খেতে না দেওয়া হয়, যদি এখানে সানের কোনো একটা পার্টি না পড়ে, সেটা ভায়া কোনো পশু পাখি দিয়ে খাই সানের এটা, বা ডিরেক্ট গাছকে খাই, এনার্জিটাকে যদি কনজিউম না করি, তো এইখানটা আমরা কিন্তু দুর্বল হয়ে যাবে একদম, কোনো কিছুই করতে পারবো না। এরপর রইল হচ্ছে বাতাস। এই তো বাতাস ছাড়া তো সম্ভবই না, নিচ্ছি প্রাণবায়ু, প্রশ্বাস বায়ু, নিঃশ্বাস বায়ু, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পুরো বাতাস নিয়ে তৈরি আমরা। 4টে পার্টিকেল। তাহলে আর একটা পার্টিকেল কোথায়? বোম। হোয়াট ইজ শূন্য? তো আমি শূন্যের একটু আগে ব্যাখ্যা দিলাম। তো শূন্য মানে কিন্তু শূন্য নয়, শূন্য শুধু শূন্য নয়, শূন্যের একটি বিরাট মান আছে, এবং এই শূন্যটাকে ব্যবহার করা হয়, এই যে বস্তু যেটি এক, ঠিক আছে, বাঁয়ে বসলে তার একরকম মান তৈরি হয়, এই ভাবটাকে আবার শূন্যকে ডান দিকে আর এক মান তৈরি হয়। এই শূন্য কিন্তু স্বাধীন এবং সর্বত্র গচ্ছাতে, ঠিক আছে, ওর এতখানি পাওয়ার, ও দুদিকে দুরকম, কখন তোমাকে মানহীন করে দেবে, কখন মানযুক্ত করে দেবে, ঠিক আছে, এটা হচ্ছে খেলাটা কিন্তু। তো এই শূন্য হচ্ছে স্পেসটা, আসলে কিন্তু স্পেস কিন্তু শূন্য নয়, তুমি স্পেসে ভেসে থাকবে, তুমি শূন্য পড়ে যাবে না। হ্যাঁ, তার মানে ওটা একটা আধার যে তোমাকে ধরে রাখতে পারে, তোমার ভরটাকে। ও পৃথিবী
গ্রহ নক্ষত্র সবকে ধরে রেখেছে এবং যার যার ভর অনুযায়ী মুভ করছে, চেপে বসছে। আর ওই 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 থিওরির মতন একটা চাদরের মধ্যে দিয়ে একটা স্পেসের মধ্যে যদি আমি কিছু বল ছেড়ে দিই নানা ওজন এবং আয়তনের, ভারী বলগুলো আগে মুভ করবে, হ্যাঁ, এবং ভারী বলগুলো তাকে মুভ করবে ছোট তার স্পিনের জন্য, তার আকর্ষণের জন্য, বাকিগুলো মুভ করে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন জার্নি। তো ওইভাবে আমরা আছি, তো এই স্পেসটার মধ্যে তো পৃথিবীটা ভেসে বেড়াচ্ছে, যাচ্ছে, হ্যাঁ। তো এই স্পেসটা টাইমটা লুকিয়ে আছে, তাই তো? টাইমটা এখানে গতি আর ইয়ের পড়ে। এবার এইটাকে কানেক্ট করতে হচ্ছে। এই কানেক্ট করার জন্য যে, কারণ অর্থাৎ আমি স্পেসটার মধ্যে আছি, অর্থাৎ একটি মঞ্চ তবেই সেখানে অভিনেতা, একটি আধার তবেই সেখানে স্টুডিও, তাই তো? সেরকমভাবে এই যে 4টে পার্টিকেল আমরা তৈরি হয়েছি এবং আমরা যে আধারে আছি, দ্যাটস বোম, ওটাই আমাদের মেন কানেকশন পয়েন্ট। এই লাইনে আছে, যে লাইনে বাজ পড়ে, অর্থাৎ লাইনটা কিন্তু আছে, নাহলে কিন্তু একটা প্লাস্টিকে বাজ পড়বে না। আমার মধ্যে পুরো আমার মধ্যে যাচ্ছে চৌম্বকীয় ক্ষেত্রটা, কিন্তু আমি যদি একটা মাঝে একটা চৌম্বকের মতন লৌহদণ্ড হই, এবং লোহাই তো বেসিক্যালি আয়রনে ভর্তি বলেই লাল আমি, ঠিক আছে? তাহলে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে এবং কাটা আপেলের মতন দেখতে হয়। তুমি একটা লৌহ চূর্ণ ছড়িয়ে দিলে একটা এরকম ফর্ম তৈরি হয়। সো এনার্জিটা পুরো ওই নিচ দিয়ে যাচ্ছে, ঢুকছে, বেরোচ্ছে। এবার কি আমাদের এই সিঁড়িগুলো না ব্লক থাকে, মানে কীরকম, এটা সিঙ্কোনাইজ থাকে না। এবার আমি হরমোনের কথা ডিরেক্ট আসছি। যে কটা হরমোন আমরা চিনি, ক্লাস ছোটো থেকে পড়ে এসেছি আমরা, তো কি হচ্ছে না, ওই এনার্জি কনজিউম করছি। এবার এনার্জি মানে মাস আছে কিন্তু একটা, তো সেটা আমার নিজের থিতিয়ে থাকছে। এক তো হচ্ছে নিজের দিকে টান, আমরা এইভাবে থাকি। তো ফলে কি হয়, পেটটার তলপেট অর্থাৎ প্যাঙ্ক্রিয়াস, ওভারি, টেস্টিস, এটাই বেশি আমাদের ঢেকিচিকি করে। 99.9% মানুষের জীবন শুধু চলে যায় কী খাবো, কী লাগাবো, কী খাবো, কী লাগাবো। এইটাতে জীবন কিন্তু অতিবাহিত করছে পুরো টোটালটা। এবার এই এনার্জি সোর্সটাকে তো ওপরে তুলতে হবে, তবেই তো আমার খাওয়ার মানে ক্রমাগত ইচ্ছে, কারণ এই হরমোনগুলো বেশি কাজ করছে। রাগ, ঘৃণা, ঝাল, যা যা বলছিল, এবার ব্যাখ্যায় আসছি। এই অ্যাড্রিনালিন থেকে কিন্তু সব কন্ট্রোল হচ্ছে। অ্যাড্রিনালিন থেকে সব কন্ট্রোল হচ্ছে কিন্তু, ঠিক আছে? তুমি রেগে গেলে একদম, ও দেখবে খুব রেগে গেলে গ্যাস হয়ে যায়, খেতে ইচ্ছা করে না, মাথা ধরে গেল, এই রগগুলো ফুলে যায়, মানে অ্যাসিড ক্রিয়েট করে গেছে, ও ক্ষরণ হয়ে গেছে এত বেশি, ওর হজম করার জন্য বা কিছু করার জন্য আর কিছু বস্তু নেই, বা ভয় পেলেও পটি পেয়ে যায়। হ্যাঁ, আমাদের যে মূলাধার, যেটা মূলাধার কি হয় তখন, বেসিক্যালি তুমি কুকুরের দেখবে লেজটা ঝুলে যায়, কারণ এই যে আমি রেকটামটাকে বলি টান করে রেখে, ভেতরে লক করে রেখে, তা কিন্তু টান হয়ে থাকছে, ঠিক আছে? তখন ওই যে পেশিকে যে টেন রাখছে, তখন কিন্তু লেজ ওপর দিকে খাড়া। আমাদের লেজ থাকলে বোঝা যেত, লেজ নেই বলে আমাদের ওটা ভেতরেই হয়, ঠিক আছে? এবার যেই তোমার ভয়ে ছেড়ে দিলে তুমি, ও কিন্তু পড়ে যাবে লেজটা, একদম। আবার তুমি সংকোচন করলে এই হলো, এই বোঝা গেল কি বলছি? সো আমাদের দিকে পটি পেয়ে যায়, নিম্ন বেগ হয়, কারণ মাধ্যাকর্ণ নিচের দিকে আছে, আর ওটা কিন্তু ওপেন মুখটা, এইটার ওটা কিন্তু একমাত্র ওপেন, বাকি সব ব্লক, কিন্তু কানেও পর্দা আছে, ব্লক। এবার কি হয়, এনার্জি সোর্সটাকে ওই নিচের দিকে নিম্নগামী, ভয় পেয়ে যাওয়া, খাদ্য এবং অতিরিক্ত কুখাদ্য, অতিরিক্ত গরম খাদ্য, যেগুলো কী করে শরীরকে কন্টিনিউ ওই জায়গাতেই মূলাধারকে আর স্বাধিষ্ঠানকে আর মণিপুর চক্রকে কন্টিনিউ ওই জ্বালিয়ে পুড়িয়ে যাচ্ছে। এইবার এই যে থাইমাস, যেটা হৃৎপিণ্ড, ফুসফুস, এগুলো দেখাশোনা করে, অর্থাৎ কৌস্তব, অর্থাৎ শ্রীকৃষ্ণের বক্ষের মণি, অর্থাৎ আয়রন ম্যানের ওই বুকের পাওয়ারটা, যেটা উড়ে গেছিল বলে, ওটাই ওকে পাওয়ার দিয়ে তৈরি করে রাখে, ঠিক আছে? এইটাই কিন্তু আসল পাওয়ার, কারণ 15-16 পর্যন্ত জন্মের পর থেকে বড় হয়, তারপর কিন্তু ছোট হয় ধীরে 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 থাইমাস, এবং এটা একদম ক্ষয়ে গেলেই সেটাকে জরা বলে বা বার্ধক্য, ঠিক আছে? তখন ফুসফুস, হৃৎপিণ্ড দুটি ধীরে 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 বন্ধ হয়ে আসে, সর্দি, কাশি, অমুক তমুক ধীরে শেষ করে দেয়। থাইরয়েড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একদম চোখ, কান, গলা ইত্যাদি এগুলো দেখে থাইরয়েড, ঠিক আছে? বাক, সাউন্ডস, ঠিক আছে? রয়েলটাকে পিনিয়াল পিটুইটারি, মস্তিষ্ক, হ্যাঁ, আর হাইপোথ্যালামাস, যেখানে বেসিক্যালি বিদ্যুৎ তৈরি হচ্ছে, হ্যাঁ। এবার তুমি মজাটা দেখো, তাহলে যখন এনার্জি নিচে তলায় পড়িয়ে আছে, ঠিক আছে, তখন কি হচ্ছে, আমাদের জার্নিটা ওইটার মধ্যে আবদ্ধ হয়ে আছে, অর্থাৎ এটাকে তামসিক জার্নি বলে, বেশিরভাগ এটার দিকে, তমসা, অন্ধকারের দিক। এবার যখন তুমি মানে এনার্জি সোর্সটাকে যদি তুমি ওপরে তোলার মজাটা কি না, তুমি ফোকাস করছো, এক হচ্ছে ওপরের দিকে অন্য গ্রন্থিগুলোতে, দ্বিতীয় হচ্ছে যেমন করে একটা পিচকারি, তুমি একটা জল যদি ওপরে তুলতে চাও, তাই কী করবে, তুমি বাতাস ফাঁকা করবে, টানবে, তাই তো? তখন বাতাস চাপ দেবে, অ্যান্ড ওই যে ফাঁকা জায়গাটা ভরাট করার জন্য জলটা বা রঙটা ঢুকে আসছে। সো যখন তুমি ব্রিদিং করছো, যেটাকে বলা হয় রেচক, কুম্ভক এবং হচ্ছে তোমার পূরক, ঠিক আছে? মানে তুমি নিচ্ছ অ্যান্ড লক করছো, অ্যান্ড যখন তুমি ছাড়ছো, তখন কী হচ্ছে, ওই জায়গাটা ভ্যাকুম তৈরি হচ্ছে, তখন কী হচ্ছে, ওই লিকুইডটা ওপর দিকে ওঠে, ওই প্রেশারটা।
এই করতে করতে আমরা এই পর্যন্তই থাকি, এর বেশি আর খেলা করি না। আমরা জানি না নিঃশ্বাস নিতে, আমরা কেউ নিঃশ্বাস প্রশ্বাসের মেন কায়দাটাই জানি না, কারণ আমরা বেশিরভাগই বার করে দিই। অক্সিজেন ক্যাপাসিটি কম ধরে রেখে, যার ক্যাপাসিটি বেশি তার শরীর কম গরম হয়, সে অনেক দেরিতে ঘামে, সে অনেক বেশিক্ষণ পর্যন্ত এনার্জি থাকে তার, তাড়াতাড়ি ঘেমে যাচ্ছে, তাড়াতাড়ি অল্পতেই তারা কিন্তু একদম শরীর ভালো না, তাদের গরম হয়ে যাচ্ছে ইঞ্জিন। অর্থাৎ তোমার ফোন 2 মিনিট কথা বলার পরে যদি মেশিনটা গরম হয়ে যায়, হার্ডওয়্যারটা, তাহলে সমস্যা ফোনে আছে। ব্যাটারিতে এবার আমি সমস্যা বলেছি আছে। আগে বলছি, এটা আমাদের হার্ডওয়্যার পুরো দারুণ একটা মেকানিজম, আর চিন্তন হচ্ছে সফটওয়্যার। ওই যেমন সফটওয়্যার ইনস্টল হবে তেমন করে হার্ডওয়্যারটা মুভ করবে, পোকা খাবে কি খাবে না সেটা তার উপর নির্ভর করবে। এবার যখন তুমি ডেভেলপ করছো থাইমাস, তখন তোমার প্রসারতা বাড়ছে, মন সুন্দর হচ্ছে, বুক নিঃশ্বাস সুন্দর হচ্ছে। তো এবার রাজসিক ভাব শুরু হয়েছে, মন ভালো থাকা, হৃদয় বৃত্তি, অনেক আপন করে নেওয়া মানুষকে, যত উন্নত হবে, তো এবার বাকশুদ্ধ এখান থেকে, শব্দ উচ্চারণ সুন্দর হবে, মুখভঙ্গি সুন্দর হবে, উচ্চারণের ভঙ্গিগুলো ভালো হবে, সাউন্ডস গুড হবে তোমার, ঠিক আছে? এই যে একটু কথা হচ্ছিল যে গলাও আলাদা আলাদা, তার একটা বাকযন্ত্র আলাদা করে ঠিক করা যায়, এটাকে তার আলাদা ওঠানামা আছে। তাহলে কেন বলছিলাম 8 GB অফ হিউম্যান মেকানিজম? 8 GB হচ্ছে এই কারণ, তুমি এবার আমি চলে যাচ্ছি যে কোন হরমোনসগুলো কোন ধরনের খাবারে ভালো থাকে। ভালো করে দেখবে নিচের দিকের জন্য মূলাধার, যেটা এনার্জি, যেটা মেল পাওয়ার হাউস, কারণ ওখানে পাওয়ারটা কিন্তু আছে। ওখানে আছে বলে আমরা ছড়াচ্ছি বেশি, কারণ ওটাকে আমরা নিয়ন্ত্রণ করা শিখিনি, যে পাওয়ারটা নেই করবোটা কি। তো বেশিরভাগই যেহেতু পেনিসটা সামনের দিকে ওর বাড়ার জায়গা আছে, রক্তচাপ ও দিকটাই বেশি যায় আর কি, ঠিক আছে? তাহলে ওটাকে ফার্স্ট আমরা যখন যোগ করে তখন লক করে দেয়। এই শিবনী অঞ্চলটা, এখানে যে শিরাটা আছে বায়ুছিদ্র এবং আমাদের লিঙ্গের মাঝখানে বা জনিছিদ্রের মাঝখানে, ওই সেটাকে লক করে দিলে আর রক্ত যাচ্ছে না, গোড়ালে দিয়ে লক করে দেওয়া হয়, এই বসছে। এবার যখন তোলা হচ্ছে, দেখো তুমি ওই মূলাধারে আমাদের টেস্টিস আর হচ্ছে আমাদের ওভারি, এগুলো হচ্ছে রেড রঙের খাবার লাগে না প্রচুর আমাদের। তুমি দেখবে বিট থেকে শুরু করে যা লাল রঙের খাবার আছে, টমেটো, অমুক তমুক। তারপরে দেখবে আমাদের কিডনি, হ্যাঁ, এগুলো ভালো রাখার জন্য কমলা রঙের খাবার, ঠিক আছে? তারপরে দেখো হলুদ, এই যে আমরা রোজ হলুদ খাই, কেরাটিন জাতীয় খাবার, অর্থাৎ কেরাটিন মানে ক্যারট, গাজর বা মুরগির ইয়ের হলুদ অংশটা, বা যে কোনো ধরনের পাকা কলা, আনারস থেকে শুরু করে কমলা লেবু, হ্যাঁ, বিট, হ্যাঁ, এই গাজর, এগুলো সবটা হচ্ছে এই দিকটার জন্য। তাহলে এটা দেখো তুমি 8 GB 8 যাচ্ছে পুরো, ওকে? থাইমাস গ্রিন, ওকে? যত সবুজ খাবে তত বেশি তোমার থাইমাস ভালো থাকবে, ঠিক আছে? এটা গ্রিন। আর তারপরে দেখো উপরের দিকে চলে গেছে সব ব্লু, হ্যাঁ, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, জাম, বেগুন, পেঁয়াজ, এগুলো সব দিকে মাথা, যেমন না যে বেগুন খেলে ঘুমটা ভালো হয়, ঠিক আছে? বা পেঁয়াজের রস মাথায় লাগাতে বলে। বা তুমি দেখবে যে কোনো মানে ওপরের ব্রেন, এবারে জাম, হ্যাঁ, এই ধরনের নীল কালো আকাশি খাবারের দামও বেশি উপরের দিকে কাজে লাগে এই হরমোনগুলোর জন্য, ঠিক আছে? এবং তুমি মজা যদি দেখো, মস্তিষ্কে তুমি বিদ্যুৎ তৈরি হয় হাইপোথ্যালামাস, এই জার্নিটায়, ঠিক আছে? ফলে আমি অ্যাক্টিভিটি করছি, মুভমেন্ট করতে পারছি। একটি মস্তিষ্কে যে বিদ্যুৎ তৈরি হয় তাতে একটা মোবাইল চার্জ করে দেওয়া যায়। এই চার্জটা না থাকলে আমাকে আবার রিচার্জ করতে হয় আর কি। এটা কি সায়েন্টিফিক্যালি হ্যাঁ, সায়েন্টিফিক্যালি প্রুভড, একদম, হ্যাঁ, ঠিক আছে? তো এই যে এবার তুমি দেখবে যে কোনো বিদ্যুৎ মেটেরিয়ালের তুমি দেখবে বিদ্যুতের কালারই হচ্ছে একদম নীল, একটা আলট্রা বেগুনি অ্যাট ফার্স্ট। এবার তুমি যত বিদ্যুৎ পরিবাহী খনিজগুলো দেখো সব নীল, বেগুনি, ঠিক আছে? সব পটাশিয়াম, এই যে মস্তিষ্কে পটাশিয়াম লাগে প্রচুর, পটাশিয়াম হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। আলুতে প্রচুর পটাশিয়াম থাকে, আলু কেটে রাখলে বেগুনি হয়ে যায়, ঠিক আছে? যত রকম বেগুনি জিনিসপত্র সব মাথার জন্য কাজে লাগে। এবার তুমি যদি আমি পুজোর স্তরে যাই, অপরাজিতা, নয়নতারা, ঠিক আছে, ধুতরা, সব নীল, আকাশ, এগুলো ঘেঁষা, ঠিক আছে? হ্যাঁ, আবার তুমি শক্তির পূজা, মূলাধার, কালী, এনার্জি, লাল একদম রুটে পুরো, ঠিক আছে? রাজস্বিক পুজোগুলো সবুজ, বেলপাতা, অমুক তমুক, তো এগুলো জার্নি হয়ে আছে। এবং আমাদের যে কালার যেগুলো বলা হয় যে রেড হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জির, হ্যাঁ, গ্রিন হচ্ছে ইউথ, হ্যাঁ, গ্রিন ইউথ কেন বলে, হ্যাঁ, এবং পার্পলকে বলে আধ্যাত্মিক, তাই না? তাহলে ওইগুলো ইউজ হয়। তাহলে 8 GB অফ হিউম্যান মেকানিজম, তাহলে এটা জানতেন মানুষ অনেক আগে থেকেই। এবং দেখো ওই ধরনের খাবারগুলোই কিন্তু তৈরি হয়েছে, এবং সবই কিন্তু সূর্যেরই। এবার মজা কথা হচ্ছে এই কালারটা আসছে কোত্থেকে? সূর্যের থেকে। সূর্যের সাদা রং ভাঙলে কিন্তু এই 3টের প্রাইমারি রং বেরোচ্ছে, ওগুলোকে ভাঙলে আবার 7টা আলাদা বেরোচ্ছে। 8 GB ভাঙলে, যেটা আমি ব্যাখ্যা করলাম। এবার তুমি বলবে তাহলে এই রংটাই কি বেসিক্যালি গাছ তারা নিচ্ছে? অফকোর্স তারা নিচ্ছে, ক্লোরোফিল তো সবই নিচ্ছে, হ্যাঁ। এবার এটুকু আমরা জানি। তাহলে হলুদ, কমলা, লাল কে নিচ্ছে? ওটাকে বলা হয় কেরাটিন। তাহলে উদ্ভিদের কেরাটিন জাতীয় জিনিস ওই 3টে কালারকে নিচ্ছে। ক্লোরোফিল নিচ্ছে হচ্ছে সবুজ জিনিসকে, আর অ্যান্থ্রোসায়ানিন নিচ্ছে হচ্ছে আকাশি, নীল, বেগুনিকে। তাহলে ওই যে খাদ্যগুলো তৈরি করছে উদ্ভিদ, ওগুলোই আমরা খাচ্ছি, আর ওগুলো গিয়ে এই হরমোন, নির্দিষ্ট হরমোনগুলোর জন্য কাজ করছে। অর্থাৎ কোথাও কি মনে হচ্ছে না যে ওই 8 GBটাই বেসিক্যালি, যেটা অ্যান্থ্রোসায়ানিন, কেরাটিন আর ক্লোরোফিল মিলে তৈরি করছে, তার ওটাই যখন আমি খাচ্ছি, তো আমাদের শরীরে কিন্তু ওই অংশগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে।
বোঝা গেল বিষয়টা। সো Interesting. এইটাই হচ্ছে আরজিআই মেকানিজম। এবার তুমি যখন এনার্জিটাকে তুমি ওপর সোর্স চ্যানেল করে তুলতে যখন তুমি একদম কানেক্ট করতে পারছো, অর্থাৎ তোমার এগুলো একটা ময়ের যদি ল্যাডারের মাঝখানে না থাকে স্টেপ পা দেওয়ার জায়গা, তাহলে তোমার ওটা উপরে উঠতে পারবে না। কিন্তু যদি এই যে আমাদের কি হতো, এখানে গিয়ে ব্যাপারটা কাট আপ হয়ে যায়। সো যখন আমি সংযোগ তৈরি করতে পারবো, তখন হচ্ছে আমার এই কানেকশনটা তৈরি হবে ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ একটি লোহা দণ্ড, তার আণবিক ইয়েগুলো কিন্তু আনঅর্গানাইজড হয়ে আছে বলে সে আকর্ষণ করছে না। যেই তাকে কোনো শক্তির সাহায্যে, যে বলছিলাম শক্তি হয় ইলেকট্রনের শক্তি বা ইলেকট্রনিক শক্তি, গতির শক্তি বা অন্য কোনো শক্তির চৌম্বক শক্তি দ্বারা করা হচ্ছে, সে তখন কী করছে, আকর্ষণ করা শুরু করছে। অর্থাৎ যখন তার পোলগুলো অর্গানাইজ হয়ে যাচ্ছে, তখন সে আকর্ষণ করা শুরু করে। যখনই আমাদের পোলগুলো অর্গানাইজ হয়ে যায়, আমরা তখন নেচারকে আকর্ষণ করা শুরু করি। হলো, তাহলে এই যে মেকানিজমটা, যেখান থেকে ফোন বেরিয়েছে, যেখান থেকে যা কিছু যা বেরিয়েছে, সব তো এখানেই আছে। সেই হিসাবে আবার এটা 0 ওগুলো 1, সেই হিসাবে এটা না পাল্টে যায় 0 এটা পার্সপেক্টিভ। হ্যাঁ। তো এই যে তৈরি হচ্ছে, তো কি করছে এ, কিন্তু বেসিক্যালি এটা জেনারেট, আমাদের মস্তিষ্ক তুমি যদি অন্য আলোর মধ্যে দিয়ে দেখো, বেসিক্যালি দৃশ্যমান আলো 1%ও না, যেটা আমরা দেখতে পাই। তাহলে আমরা ঘটনা দেখছি কীভাবে জানো তো, যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ যেটা আলো যে বস্তুতে রিফ্লেক্ট করছে, আলোর যে অংশটুকু, সেইটি যেটি আমরা প্রতিফলিত সেটা দেখতে পাচ্ছি। তাহলে অদৃশ্যমান আলো, যেগুলো আমার মেকানিজমে, চোখের মেকানিজমে নেই, সেগুলো যাতে পড়ে যে বস্তু থেকে রিফ্লেক্ট দিচ্ছে, সেগুলো তো আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ অদৃশ্য যা, তাহা আছে কি নেই তুমি জানো না, তোমার চোখের বাইরে। ওই আলোগুলোকে তুমি চিনতে শেখোনি, ফলে ওই আলোগুলো যে বস্তুকে আলোকিত করে, বস্তু বা অবস্তুকে, তুমি সেগুলোকে চেনোই না, যে পদার্থগুলো, ফলে তুমি ভাবছো অদৃশ্য। অর্থাৎ আমরা চোখ আর কানকে বেশি বিশ্বাস করছি। তুমি যতক্ষণ চোখের পাতা ফেলছো, যদি আমি ঠিক সেই সময় চোখের পাতা ফেলি না, তুমি ভাববে সারা জীবন একটা চোখের পাতা ফেলে না। অর্থাৎ চোখের পলকে ঘটনা ঘটে যায়, চোখের পলকে ঘটনা ঘটে। কিন্তু আমরা, কারণ আমি তো দেখতেই পাচ্ছি না তুমি চোখের পাতা ফেলছো। হ্যাঁ, এবং কিন্তু চোখকে আমরা কি করি, আমরা বেশি বিশ্বাস করি। তো চোখে দেখেছি বললে হবে না, চোখে তুই কি দেখেছিস ভাই? চোখ তো নির্ভর করে আলোর শর্তের উপর। আলোর নানা সমস্যা আছে। আলো বেঁকে যায় একটা আকর্ষণে গিয়ে, প্রচুর ঠান্ডায় বেঁকে যায় আলো, প্রচণ্ড ব্ল্যাক হোলের আকর্ষণে আলো গিয়ে বেঁকে যায়, তার গতি পুরো হারিয়ে যায়, তার পুরো তুই তো আলোর মরিচিকা, তো এক জায়গার ছবি আর এক জায়গায় ভাসিয়ে আনে প্রজেক্টরের মতন, গরম বাতাস উঠে গেছে, তার সঙ্গে ছবিও ভেসে গেছে, তুই বেটা জল ভেবে দৌড়াচ্ছিস। তো সবটাই তো বেসিক্যালি ইলিউশন। তাহলে আমি চোখকে তো গুরুত্ব দিচ্ছি কেন? কারণ ওর অনেক সমস্যা আছে, মাধ্যমে আটকে যায়। আবার কান যে 20 নিচে আর 20,000 উপরে শুনতে পায় না, তাহলে আমি কানকাতে গুরুত্ব দিচ্ছি কেন? এখানে একটা ছোট্ট যে প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এটা থেকে আমি কয়েকটা প্রশ্ন করবো এরপরে। এটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে তুমি একটু আগে বললে যে আমরা যেটুকু দেখতে পাই তার বাইরে আমরা জগৎকে বিশ্বাস করতে চাই না। তার মানে কি কোথাও গিয়ে এরকম নয় যে আমরা এত বছর ধরে যে আবিষ্কারগুলো করেছি বা আমরা দুনিয়াটাকে যেভাবে দেখতে শিখেছি, সে যে কোনো প্রান্তের হতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্তের, সেটাকেই আমরা ঠিক বলে এতদিন ভেবে এসেছি, সায়েন্টিফিক্যালিই বলছি, এতদিন ভেবে এসেছি। আদৌ কি সেটা ঠিক? দেখো, যেগুলো আমরা আবিষ্কার করেছি অধিকাংশ দেখা যায় না খালি চোখে, সবই অদেখা জিনিসগুলো আবিষ্কার করেছি। কিন্তু এখনো তো অনেক সব, মানে জলে যে অত কিছু আছে, সেটাও আমরা অণুর মধ্যে ঢুকে, তার মধ্যে যে আবার পরমাণু, তার ইলেকট্রন নিউটন, আবার সেটাকে ভাঙলে নিউট্রিনো বোসন, হ্যাঁ, এই পর্যন্ত আমরা, মানে সবই কিছুই দেখা যায় না, অনুভবই দেখতেই পায় না, স্থূল অর্থে দেখতেই পায় না, আরও অনেক কিছু নিয়ে তারপর আমাকে দেখতে হচ্ছে সেগুলোকে। সো একটা বেড়াল সে একা ক্যাঁ করে উঠছে, সেই ইউবি দেখতে পায়, বা তাই চোখের মেকানিজম আলাদা, সে রাত্রে দেখতে পায়। তুমি ভাবছো কি দেখে ওরকম করছো, ও কিছু দেখেছে, তুমি জানো না। ও একটা আলোর দ্বারা ওর একটা আলাদা জিনিস দেখেছে ও। বা একটা কুকুর একটা একাধারে ঘ্যা করছে, যেন কাকে দেখেছে, লেজি হয়ে গেছে। কাকে? তুমি কে টমি, কে তুমি জানো না। বাট ওই যে অদৃশ্য আলোগুলো, যে আলোগুলো আমাদের চোখ দেখতে পায় না, ওর চোখের তো মেকানিজম আলাদা, ও তো আবার আমাদের মধ্যে 8GB দেখতে পায় না। কুকুর বেড়া তো আমাদের 8GB দেখতে পায়। হ্যাঁ, বিভিন্ন এক একটা প্রাণী একরকম দেখে, যেমন থার্মাল দেখে হচ্ছে সাপ। ও এক একটা প্রাণীর মেকানিজম ব্রেনের তার উপর, আমাদের মেকানিজমটাকে লিমিটেড, কিন্তু আমরা সেই লিমিটেশনটাকে বড় কথা, মানে নিজেকে বেস্ট বলে দাবি করছি এবং বলছি এটাই আসল। আমরাই দাবি করছি, আমরাই দাবি করছি, কেউ বলে দিচ্ছে না। এবার তুমি যেটা বিজ্ঞানের কথা বললে, বিজ্ঞান কিন্তু হেভি জার্নি করতে করতে চলেছে, এবং বিজ্ঞান নিজেও জানে, সে নিউটনও জানতো যে আমি কয়েকটা নুড়ি কুড়িয়েছি, কথার কথা না। তুমি পড়ো বলছিলে না, আমি পড়ি না অ্যাট ফার্স্ট, আমি খুব কম পড়ি। 2, আর একটা কোথেকে ইনফরমেশন পাই, একটা হচ্ছে ভৌত থেকে পাই, আমার রেডিও ধরে ওটাকে। 2 হচ্ছে আমার ইনবিল্ড ডিএনএর অ্যামাইনো অ্যাসিডে
পুরো ইনফরমেশন গাঁথা আছে। অর্থাৎ যখনই বাবা আর মা মিলিত হচ্ছে তাদের যে স্নায়ু জোড়া ইনফরমেশন আসছে, তো আমরা কি জানি ডিএনএর মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড থাকে সেই ইনফরমেশন ক্যারি ফরওয়ার্ড করে। তাহলে বাবা মারটা, তার বাবা মারটা, তার বাবা মারটা, তার বাবা মারটা, তার বাবা, এরকম করে যে পুরো একটা বসুধ হইবে কুটুম্বকমের নেটওয়ার্ক বেরিয়ে যাবে। অর্থাৎ সেই আদি থেকে যে সময় আমরা স্বীকার করতাম বা তার থেকে যা ইনফরমেশন তথ্য সব কিন্তু আমার শরীরে নিহিত আছে। সেটাকে তুমি তোমার জীবনযাত্রা দিয়ে জীবনযাত্রা না, স্পেশাল ট্রেনিং আছে যেটা দিয়ে তুমি ডিকোড করবে, অর্থাৎ তাহলে ওই ইনফরমেশনগুলো শরীরে আছে, বডিতে আছে, বাট মাইন্ডে নেই। অর্থাৎ বডি মাইন্ড কানেক্টেড হয়ে নেই, ঠিক আছে, কারণ এগুলো আনঅর্গানাইজ হয়ে আছে। আনঅর্গানাইজ হয়ে থাকলে তুমি কী করে তাকে অনুভব করবে? কারণ ও এনার্জি সোর্সটা চ্যানেলাইজ হচ্ছে না, ও এখানে জেনারেট তৈরি করছে, মস্তিষ্ক পৌঁছাচ্ছেই না, আবার বেরিয়ে যাচ্ছে। তাহলে তুমি কি সেই স্পেশাল ট্রেনিং এর মধ্যে এখন দিয়ে যাচ্ছ বলছো? Yes. এবার কি হচ্ছে, তুমি যখনই কানেক্ট করছো তখন তোমার আগে কি হচ্ছে, যে এলিমেন্ট দুটো আমাদের সবচেয়ে ডিস্টার্ব করে, ভৌতের মেন দুটো, আলো আর শব্দ, ঠিক আছে, দুই হচ্ছে মহা বদ লোক আর কি, যারা নানা রকম ভাবে মিসগাইড করে ঘটনার সঙ্গে আমাদেরকে, আগে আসে পরে যায়, নিজেদের মধ্যে কোনো কম্বিনেশনের ঠিক নেই বেটা। হ্যাঁ, তো এত বড়, হ্যাঁ, মনে করে একটা বিজ্ঞানীর দুই স্টুডেন্ট, আলো হ্যাঁ স্যার, শব্দ হ্যাঁ স্যার, পরে আসে বেটা। তো ওই যে ভেতরে আমাদের অ্যামাইনো অ্যাসিডের যে ইনফরমেশন নিহিত আছে, তার সিগন্যালসগুলোকে ডিকোড করতে হয়। তার জন্য প্রথমে দুটো মেজর ডিস্টার্বিং এলিমেন্টকে বাদ দিতে হয়। এক হচ্ছে দেখা, যে দেখছি সেটা আসলে দেখা নয়, মিসগাইড হওয়ার নাম্বার 1 শর্তটা কমে গেল। 2 কান মিসগাইড করে, বন্ধ করলাম, হয়ে গেল। এইবার সাইলেন্স অ্যান্ড প্র্যাকটিস, অ্যান্ড এই কানটাকে বলে নিজেকে দেখা, বলে নিজেকে চেনো, শুনতে ওটা বলে নিজেকে চেনো, বড় বড় মানুষরা বলে ওটাকেই নিজেকে চেনা বলে। সো হু অ্যাম ফাকিং আই, মানে আমি একটা ছোট্ট কথা বলি, একটা এক্সপিরিয়েন্স বলি, হয়তো আলোচনায় উঠে আসতো, আমি নিজেই সূত্র টেনে না দিচ্ছি। বলো না প্লিজ। অটো দেখেছো? হ্যাঁ, আগে আমি যত অভিনয় করেছি সব খুব পাওয়ার প্যাক ক্যারেক্টার, চন্দ্রগুপ্ত, হাসুলিবাকের করালি, বা আমার নাটক ফাটকের 10 নম্বর ক্যারেক্টারটা, যা করেছি লোকে আমার ওই পাওয়ার প্যাক স্টান্ট করবে, হিরো একটা। এবার আমি যখন অটো চন্দনটা করবো ভাবছি, তো আমার বন্ধু বান্ধব সবাই বলছে ভাই অ্যাসিড টেস্ট, এটা তুই এটা তোর ইমেজে কিন্তু লোকে দেখেনি, এটা কিন্তু ফ্লপ হয়ে যাবে। আমি বললাম আরে আমরা ওটাই তো অভিনেতা, যেটা নয় সেটা করবো। তো করলাম এবং ওটা ব্লকবাস্টার। একদম। এইবার আমি তো রোজ করছি, ধজর চরিত্র, কিন্তু আমি তো হিরো। দুপুরবেলা আমার সঙ্গিনী সঙ্গে আমি কাটিয়েছি, শোটা ফাটিয়ে হয়, আবার রাত্রিবেলা গিয়ে সঙ্গিনী আর একটা ঠিক হয়ে আছে, বলেই আমার লাইফ ওই বয়স। মাঝখানে কিন্তু আমি ধজর রোল করছি, মজা। এইবার গ্রিন রুমে কিছু রিয়াকশান আসতো, বিভিন্ন নাটকে বিভিন্ন রকম রিয়াকশান আসে, অটোতে কিছু বয়স্ক মাঝ বয়স্ক বিভিন্ন কলসতেও হয়েছে। আমি ধীরে ধীরে নোটিস করলাম এটা, কেউ স্পেশালি ফাটিয়ে দিয়েছিস, জড়িয়ে দিয়েছিস, তার বাদ দিয়ে হাতটা ধরে আস্তে করে কানের কাছে এসে, সবাই তো বোঝে না বলে একটা এরকম করে ঝাঁকিয়ে দিয়ে বুঝলাম যে ওই লোকটার মধ্যে ওই দুঃখটা আছে, তার স্ত্রী চলে যাওয়া আছে, কিছু অসহায়তা আছে, যৌনতা সেই নিয়ে। সময় এনার্জিটা ট্রান্সফার হয় না বডিতে? বলি সবগুলোতে হয়। এই ক্ষেত্রে আমি এনার্জি রিজেক্ট করতে লাগলাম, মানে আমি তো ধ্বজ নই। আমি বাড়িতে ফিরছি গাড়িতে করে, আমার মনে হচ্ছে আচ্ছা আমাকে ধ্বজ ভাবছে না তো, মানে যেভাবে এসে আমাকেই বলছে, হ্যাঁ, যে তাকালো চোখের দিকে, যে আমি খুব চন্দনের অসহায়ত্ব বুঝেছি, সুপার ডুপার হয়ে গেছে, তো হাতটা ধরে বলছে সবাই তো বোঝে না কৌশিক, তুমি এগুলো, আমি বুঝি, মানে আমি তো ধ্বজ নই। আমার একটা সমস্যা, ক্রাইসিস তৈরি হচ্ছে। এবার না আমি বন্ধু বান্ধবকে, আমার ছেলেপেলেকে জিজ্ঞাসা করা শুরু করলাম, ওরা হতে পারে, কিন্তু আমার ভয় একটা কেমন লাগছে যে অটো, হ্যাঁ। এইবার আমি একদিন ভাবছি যে আচ্ছা আমি তো চন্দন নই, এটা আমি বারবার দাবি করছি, এবং যে বলছে আমাকে বলো আমি কিন্তু ভাই ধ্বজ নই, আমি ওটা অভিনয় করি, অ্যাক্ট করি। আমি যদি চন্দনের অসহায়ত্ব গায়ে মাখতে অস্বীকার করি, তাহলে আমি চন্দ্রগুপ্তের বীরত্ব কেন গায়ে মাখছিলাম এতদিন, উদাসের বীরত্ব কেন গায়ে মাখছিলাম, করালির বীরত্ব কেন গায়ে মাখছিলাম? ওগুলো তো একটাও নই। আমি কে? মানুষ তো আমাকে ওগুলো দিয়ে চিনছে, হয় এটা দিয়ে বা ওটা দিয়ে বা এগুলো দিয়ে। কৌশিক করকে তো চিনতে, আচ্ছা কৌশিক করকে আমি চিনেছি, আমি কে? হু অ্যাম দ্য ফাকিং আই। এই আমার শুরু হলো সার্চ করা, আমি চন্দ্রগুপ্ত না। আমি একদিন ভাবতাম তাই নিজেকে, পিঠ চাপড়ে দিচ্ছে লোকে অমুক, আমি নিজেকে ভাবছি রাজা, আমি নন্দকে মেরেছি, এই সে, আমি করালি নই, আমি কিছু নই এগুলোর, আমি যদি চন্দন নয় এগুলো নই। এইবার তৈরি হলো যে আমি কে সার্চ করা, এইখান থেকে না আমার যন্ত্রণা শুরু হয়েছিল। দেখছি কৌশিক কর তো আমার নাম না,
যদি ওইগুলো দেওয়া নামের লোকে চেনে তো কৌশিককে তো দেওয়া একটা নাম, কৌশিক করও তো একটা চরিত্র, দেওয়া নাম একটা, বাপ মা বা প্রতিবেশীর বা মুক্ত, ওই চরিত্রটা আমি ছোটবেলা থেকে প্লে করছি। আমি কে, এই যে আমার শরীরটা, আমার যে আত্মা, এই যে আমার সোল কলে যে প্রাণ যেটা আছে বলে আমি আছি, না থাকলে এক সেকেন্ডে আমি নাই হয়ে যাব, একটা এনার্জির ধারক। তো এই এনার্জির ধারকটাই তাহলে এই পুরো বডিটাই আমি ক্যারি করছি, এই এনার্জিটাই আসল। যে আপাতত এই সফটওয়্যারকে ইনস্টল করানো হয়েছে যে ইউ আর কৌশিক কর, আমার রাষ্ট্রীয় পরিচয়পত্রের কাগজ মাত্র, নাম্বারিং মাত্র, যদি আমার পকেট থেকে বার করে দেওয়া হয় এবং একটা অচেনা জায়গায় ফেলে দেওয়া আসা হয়, আমি কোনোদিন প্রমাণ করতে পারবো না যে আমি কৌশিক কর, আমাদের ঘরে কেউ পারবে না। সো এটা আমাদের পরিচয় নয়, পরিচয় নয়। তাহলে আমাদের পরিচয় কি, আসল তথ্য কি, সন্ধান কি, অনুসন্ধান কি? আমি তখন চোখ বন্ধ করা শুরু করলাম, কান বন্ধ করা শুরু করলাম, আর ভেতরে খুঁজলাম গুরু 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 কী মহামন্ত্রধ্বনি আমার অ্যামাইনো অ্যাসিডে আমার মধ্যে রাখা আছে। আমি খুঁজি এবং এটা দিনে 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 এত মজার জার্নি। এবার কি ব্লকেজেস থাকে নানা রকম, সেই ব্লকেজেসগুলো কাটানোর কিছু বিজ্ঞান আছে, যেমন শ্বাস প্রশ্বাস, ঠিক আছে, তার এই চক্র, এই যে ব্লকেজেসগুলো বিভিন্ন জায়গায় আমাদের তো মেন তো বললাম এখানে ব্লক হয়ে থাকে। এগুলো যখন টোটাল দেওয়া না করে, যখন তোমার রাগ ঘৃণা সব কন্ট্রোলড হয়ে যায় প্যানক্রিয়াস থেকে, অ্যাড্রেনালিন থেকে, তেঁতুলের নাম শুনলেও যখন তোমরা ঢোক গিলতে ইচ্ছা করবে না, খাবার ইচ্ছা, আমি একটা করে সপ্তাহে উপোস দেওয়া শুরু করলাম, তাতে কী হলো, আমার শরীরে খাবার ইচ্ছা এবং না খিদে পেরে না থাকতে পারার এই প্রবণতা সব বন্ধ হয়ে গেল ধীরে ধীরে ধীরে, ঠিক আছে। তখন কী হলো, আমার ইন্দ্রিয় আমার কন্ট্রোলে আসতে লাগলো, যত আসতে লাগলো তত আমি বুঝতে পারলাম যে আমি অনেক কিছু জানতে পারছি। এক হচ্ছে ভৌত থেকে, এক হচ্ছে বায়োলজি থেকে, অর্থাৎ ফিজিক্স আর বায়োলজি কানেক্ট করেই কিন্তু ঘটনা ঘটাচ্ছে গোটা পৃথিবীতে, আমাদের অন্তত এই থার্ড ডাইমেনশনটায়। বাকি কি আছে, ফোর্থ ফিফথ অমুক তমুক, ফোর্থ পর্যন্ত জানি, ফিফথ আরেকটা ডাইমেনশনের কথা যেখানটা বলা হচ্ছে, যেখানটা ইন্ডাস্ট্রিয়াল, যেখানটা ফিফথ থেকেও কমিউনিকেট করেছিল সরাসরি, আমাদের পরিবারের সম্প্রতি একটা এরকম ঘটনা ঘটেছে, এটা আড্ডা, এটার বাইরেই বলবো। এই জার্নিগুলো ধরতে ধরতে আমার নিজের প্রতি একটা সন্দেহ তৈরি হয়েছিল। সেখান থেকে আমি যখন দেখলাম করালিতে আমি ফলস চাষ করছি, 800-900 লোক একসঙ্গে হাত তালি দিচ্ছে, তো যে চাষিটা চাষ করে সত্যিকারের, যা যে আমি তো ভাবে করছি জিরোর পার্ট, ও তো ওয়ানে করে সত্যিকারের একদম। আমি একটা ধানের ছবিতে 1000খানা লাইক বুস্ট করালো তো ধান থেকে আর একটা গাছ হবে না, কিন্তু ওটা জিরোর পার্ট। আমরা যা করছি সব ফ্যান্টাসি করছি, জিরো করছি, ভাই নাড়ু পাঠালাম, ভাই এই পাঠালাম, সব ফ্যান্টাসি, এটাতে কিচ্ছু যায় আসে না। মস্তিষ্ক জগতে একটা ভাব তৈরি হচ্ছে কথা, কিন্তু যখনই ওটাকে বস্তুতে কনভার্ট করতে পারি, খাওয়া তো ভাবে হবে না, খাওয়া তো ওয়ানে বস্তু লাগবে। তখন কি হচ্ছে, ওই চাষিটা কিন্তু জল দিলে, প্রকৃত বাস্তব জগতের জল দিলে কিন্তু চারা গাছ হবে এবং ওখান থেকে আরও 100টা ধানের চারা তৈরি হবে, গোছা তৈরি হবে। সো ওটা হচ্ছে বাস্তব। তো এই জার্নিটাকে নিলাম আমি ভেতরে। তো আমি তখন চাষ করতে গেলাম, তখনই আমি থিয়েটার থেকে সরে যাচ্ছিলাম, পালিয়ে যাচ্ছিলাম। ও মাঝখানে এই কারণে কি তুমি অনেক বছর গায়েব ছিলে? একদম একদম। তখন চাষবাস, তখন সবাই গায়েব হয়ে গেল আমার লাইফ থেকে। যারা আমার আকর্ষণে আটকে ছিল, যারা ভাই বন্ধু প্রেমিক প্রেমিকা আত্মীয় স্বজন, কৌশিক এই করে দে না, একটু অমুক দাদাকে বলে দে না, অমুক মন্ত্রীকে বলে দে না, এটা যদি ট্রান্সফার করে দেয়, এই চারিপাশ থেকে ইভেন পরিবার সব মিলিয়ে বলছি, তারা যেই দেখলো যে আমি একদম ধুলো মাটিতে নেমে গেলাম, আমি চাষ করে বেড়াচ্ছি, পথনাটক করাচ্ছি, মঞ্চ সফল, হাসুলিবাগ, অটো, পর্ণমোচী, নাটক ফটক বাদ দিয়ে। এই ক্ষেত্রে কথা উঠলো বলে একটা ছোট্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে কৌশিক দা যেই মুহূর্তে বলছেন যে এখান থেকে মানে এই ফেম থেকে ছেড়ে চলে গেছিল বা এই চাষ বা সেই একটা অন্য জীবনযাপন করতে, সেই মুহূর্তে যারা জানে তারা জানে, সেটা হচ্ছে কৌশিকদা কিন্তু থিয়েটার সার্কিটে এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি সার্কিটে হি ওয়াজ ওয়ান অফ দ্য হট প্রপার্টিজ। মানে সেখানে থিয়েটারে কৌশিকদা যেখানে হাত দিত সেটা শোনা হয়ে যেত। এবার কৌশিকদার ডেট পাওয়ার জন্য লোকে পাগল হয়ে যেত, ডিরেক্টররা পেছন পেছন ঘুরে বেড়াতো, থিয়েটার ডিরেক্টররা, কৌশিক প্লিজ ডেট দে, প্লিজ ডেট দে। তো অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ রাইটার, সব কিছুর দিক দিয়ে অ্যাজ এ থিয়েট্রিশিয়ান, নাট্যকর্মী হিসেবে কৌশিকদা যে কি কোন মানে সফলতার কোন চূড়ায় ছিল সেটা যারা জানে তারা জানে। আমরা যেহেতু তখন আমরা অ্যাসপায়ারিং থিয়েট্রিশিয়ান ছিলাম তখন, তো আমরা জানি কৌশিক দ্বারা আমাদের কাছে ছিল একটা আইডলের মতো। তো সেই জায়গা থেকে কৌশিকদা এটা বলছে, মানে আমি সব ছেড়ে দিলাম, এই কথাগুলো যখন বলছে তখন এটা আমাদের বুঝতে হবে, আমি অ্যাটলিস্ট বুঝতে পারছি যে কৌশিকদা কোন প্রলোভনকে ছেড়ে দিয়ে এই জীবনযাপনটা বেছে নিয়েছিল, কিছু সময়ের জন্য হলেও এই জীবনযাপনটা বেছে নিয়েছিল। আমি কি ভুল কিছু বললাম? একদম না, একটাই হয়তো ভুল, যে ভুলটা হচ্ছে যে ওই সময় যাতে হাত দেখি তাই শোনা হয়েছে বা খুব ভালো নাটক করেছি, একটাও না। আমার কাছে মনে হয় যে ইসলামটা মোর অফ একের সব এককে ইয়ে করে, ডেপিক্ট করে, আর হিন্দু ধর্মটা এবং খ্রিশ্চানিটিও, আর হিন্দু ধর্ম হচ্ছে জিরোতে, কারণ হিন্দু ধর্মের ম্যাক্সিমাম দেবদেবী আমরা ভাবনায় আছে ম্যাক্সিমাম, আর ইসলামদের ওটা একদম ওদের পরিষ্কার আছে, ভাই আমাদের একজনই আছে, খ্রিশ্চানেরও আমাদের একজনই আছে। তো এই তো জিরো আর ওয়ানের মধ্যেই ঘোরাঘুরি করছে একদম। তো কিন্তু মানে
যারা কিছু ব্যবসায়ী আছে নিজেদের সুবিধার্থে আমাদের সব ভাই বোনেদের একসাথে আমাদের লড়িয়ে দিচ্ছে। আর সেখান থেকেই না আমার না আমার সিপিএম এরা দেখছি মুসলিম রাজনীতি করছে, না তৃণমূল ভাল লাগে, না কংগ্রেস ভাল লাগে, আর হচ্ছে এই বিজেপির এরা কি হচ্ছে, এরা কেউ নাগরিক না, মানে এরা নাগরিকের বাইরে সব কিছু। নাগরিক হতে গেলে নাগরিক কিন্তু আসলে হিরো, আর নাগরিক কারোর পক্ষ নেয় না একদম। এই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে। আর আমাদের মাথা কি হয়, ছেপে যায়। আর যখনই কোনো ক্ষমতা আসে না, আমরা যারা একটু কাজ করছি, ক্ষমতা আমাদেরকে হাইজ্যাক করে, বস না করেও উপায় নেই। তুমি জানো না করলে কেরিয়ার বন্ধ হয়ে যাবে এখানে। ম্যাক্সিমাম লোক কি এরকম এই ভুলটা করে যে স্পিরিচুয়ালিটিকে ধর্মের সাথে মিক্স করে ফেলে? এটা ম্যাক্সিমাম ভুল। মানে আমি এটা একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে বলছি, একদম আমি নিজেও করি। একদম অনেক পরে গিয়ে বুঝেছি যে দুটো আলাদা। একদমই আলাদা। আমার কোথাও গিয়ে মনে হয় বিজ্ঞান, ধর্ম, মানে ধারণ করা যে ধর্ম, আমি বলছি না যে পুঁথিগত আল্লাহ ভগবান ওইটা না, ধারণ করার যে ধর্ম, আর যে স্পিরিচুয়ালিটি, ঠিক আছে, আধ্যাত্মিকতা, এই তিনটে বিষয় আমার কাছে পার্সোনালি আমার মনে হয় ইন্টার রিলেটেড এবং ইন্টার কানেক্টেড। সো এই গোটা পৃথিবীর মধ্যে বেসিক্যালি সুরে বা ধর্মে বা রাজনীতিতে বেসিক্যালি যে লড়াইটা হচ্ছে এই 0 আর 1-এরই। একটা ভাববাদী কিছু মানুষ যারা বলছে না জীবনকে এত ভারী করে লাভ নেই, এগুলো মুক্ত করো, ঠিক আছে, আর একটা আর বস্তুবাদী। একটা বস্তুবাদী মানুষজন। এবার হাভি হয়েছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড বস্তুবাদী চেতনাটা, এবং এই বাইরের গ্ল্যামারটাকে চকচক করলেই শোনা, এটাকে স্টাবলিশ করা হচ্ছে, ঠিক আছে। আর এই হরিণটার পেছনে, এই সোনার হরিণটার পেছনে সীতার মতন, সীতা মানে কিন্তু নারী হিসেবে দেখলে না হবে না না, না, রূপক, ওটা হচ্ছে রূপক, লো অর্থে, একটা ঠিক গোটা আছে, জেনারেশন, সোনার হরিণ একটা গোটা চাই, দেশ, ঠিক আছে, বিশ্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। তো ওই সীতার মতন ওই সোনার হরিণটাতে আমরা ধাওয়া করছি, আর তখনই কিন্তু রাক্ষস বা রাবণ বা অশুভ বা অসুর এসে আমাদের গ্রাস করছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, ছটা রিপু হচ্ছে মেন ডিস্টারবেন্স। এই 6টা চক্রে আছে, এই 6টা যে হরমোন গ্রন্থি, এক একটা মালিক। কেউ কামের মালিক, কেউ ক্রোধের মালিক, কেউ মদের মালিক, কেউ মোহর মালিক। এই টোটাল জার্নির মধ্যে একমাত্র সেই ফার্স্ট টু লাস্ট উইন করতে পারে বা গেন করতে পারে, এটা ভেদ করতে পারে যে ত্যাগী, যে রাজত্ব ছেড়েছে, যে বাবা মা ছেড়েছে, যে সুখ ছেড়েছে, যে সব ক্ষমতা ছেড়েছে, ঠিক আছে, যে ত্যাগী, সেই টোটালটাকে অ্যাচিভ করতে পারে। সে প্রতিদান দিতে পারে, সে প্রতিশোধ নিতে পারে, সবটা পারে, ত্যাগই সবটা পারে। দুষ্টের দমন শিষ্যের পালন করতে পারে, ভোগে কিছু নেই। আমি একটা টোটাল বিশ্বের যে দৃষ্টিভঙ্গি, 0 আর 1-এর যে লড়াইটা, এটা নিয়েই বলছি। এই গোটা পৃথিবী গ্যালাক্সিটা বেসিক্যালি আমার মধ্যে আছে, ব্রহ্মাণ্ড আমার মধ্যে। ওই যে বললাম অ্যামাইনো অ্যাসিড বলো, চেতনা বলো, RGB জার্নি বলো, আর আমাদের কোটি কোটি নিউরনের মধ্যে যে হাতের সিগন্যালস দেওয়া আছে, যেহেতু আমরা এটারই পার্ট, এটা ভেঙে এটা হয়েছে, এখান থেকে আবার এটা গজিয়েছে, তার মানে যা আমার মধ্যে আছে তাই তো আছে ইউনিভার্সটায় পুরো। বোঝা গেল? এইগুলো কিন্তু ধর্মে বলা হয়, এই কথাগুলোই, যে মেন হচ্ছে হরি, তুমি হরির অংশ। এবং কোয়ান্টাম মেকানিজম, গীতা, দুটো একই জার্নি করছে, কোরআন এবং বাইবেলও। আমরা যারা বাইবেল পড়িনি তারা বেশি আমরা ভাব দেখাই, যারা গীতা পড়িনি তারা নিজেকে বেশি হিন্দু বলি, যারা বাইবেল পড়িনি তারা নিজেকে বেশি মুসলিম বলি। কিন্তু যে বাইবেল গীতা কোরআন পড়ে ফেলেছে, এক পাতার এক লাইনের যদি ফারাক থাকে, তো আমি বলবো আমি থিয়েটার, সিনেমা, আর্টের কিচ্ছু বুঝি না। বোঝা হলো কি বলছি আমি? এবং আমি যখন বিশ্বরূপম পড়ে শোনাচ্ছি, আমার একটি মুসলিম ভাই বলছে তো পুরো কোরআন, আমরা জানি হ্যাঁ, শুধু একই কথাই বলে। একদম এটা যারা same। গবেষক তারাই বলছে যে একই কথাই বলে। সেম, শুধু কেউ একে দেখছে, কেউ 0 দেখছে। তুমি যাতেই দেখো অঙ্কের মানটা একই বেরোবে।